হলো না, কেন এমন হলো? কত স্বপ্ন দেখেছিলাম, সেগুলো পূরণ করতে পারলাম না। অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে, অনেক কষ্ট হচ্ছে। তোমাকে যে ভালোবাসি, অনেক ভালোবাসি। এ পাগলি, আমার যে অনেক কষ্ট হচ্ছে। আমি যে তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি যে তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ঈশা তাড়াতাড়ি করে অনুষ্ঠানের জায়গাতে যায়। ঈশা তাড়াহুড়া করে আসতে দেখে সাথী বলে উঠে, কি রে, তুই এভাবে তাড়াহুড়ো করে আসছিস কেন? পেছনে কি কুকুর আছে নাকি? কুকুর না, একটা হিটলার। কি? কই কিছু না তো। কি হয়েছে তোর? কই কিছু হয়নি আমার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, শিলা আপুকে হলুদ দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চলো। ঈশা আর সাথী স্টেজে গিয়ে বসে। কি রে ঈশা, কোথায় ছিলি তুই এতক্ষণ? সবাই হলুদ লাগিয়েছে, শুধু তুই ছাড়া। তাড়াতাড়ি হলুদ দে। হ্যাঁ দিছি। ঈশা শিলার গায়ে হলুদ লাগায়। সাথী আর অন্যরাও হলুদ দেয় ঈশাকে। সাথীর পরিচয়টা তো দিতেই ভুলে গেছিলাম। সাথী হলো ঈশার বেস্ট ফ্রেন্ড। ঈশা চারদিকটা ভালো করে তাকিয়ে দেখছে জিসান কোথাও আছে নাকি। কি ব্যাপার, এই হিটলারটা কোথায় আছে? একবারও তো দেখলাম না এখানে আসতে। কাহিনীটা কি? হঠাৎ করে ঈশার হাত ধরে টান মারে কেউ। ঈশা চিৎকার করে অনেক জোরে, কিন্তু আফসোস কেউ শুনতে পেল না। জোরে গান বাজানোর জন্য ঈশা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। ঈশা আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে জিসান তাকিয়ে আছে ওর দিকে ড্যাপ ড্যাপ করে। ঈশা চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। ঈশা শুকনো একটা ঢোক গিলে। জিসান নিজের ভ্রু নাচায়। আমাকে এখানে আনলে কেন ভাইয়া? এখানে যখন এনেছি তোকে, তো একটা কারণ আছে, তাই না? কি কারণ? আর প্লিজ আমাকে ছাড়ো, সবাই আমাকে খুঁজবে। তুই এত ভীতু কেন বলতো? কেউ খুঁজবে না তোকে। কি? আমি ভীতু? ভীতু মানে? তুই একটা ভীতুর ডিম, তোর কোনো সাহস নেই, বুঝলি? আচ্ছা, যে কারণে তোকে এখানে এনেছি সেটা আগে পূরণ করি, তারপর না হয় যাবি। কি কারণে এখানে এনেছো আমাকে? আমার গায়ে তুই হলুদ লাগিয়ে দিবি। হলুদ? হ্যাঁ হলুদ। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি আমার গায়ে হলুদ লাগাতে? না না, কোনো সমস্যা নেই আমার। সমস্যা নেই মানে? অনেক সমস্যা আছে। তোর গায়ে কেন আমি হলুদ লাগাতে যাবো রে, হিটলার কোথাকার? কি হলো, হলুদ লাগা। কি করি এখন আমি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। ভাইয়া, বলছিলাম কি, আমার কাছে তো হলুদ নেই এখন। তো আমি কি করে তোমার গায়ে হলুদ দিব বলো? আমি বরং একটা কাজ করি, আমি হলুদ নিয়ে আসি, ততক্ষণ তুমি ওয়েট করো আমার জন্য। কে বলেছে তোর কাছে হলুদ নেই? তোর কাছে তো হলুদ আছে। আমার কাছে হলুদ কোথায়? দেখাচ্ছি কোথায় হলুদ। জিসান ঈশার মুখের দিকে এগিয়ে যাচ্ছে। ঈশা তো ভয়ে শেষ জিসান এমন ভাবে কাছে আসার জন্য। ঈশা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ঈশার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জিসান কাছে আসলে যে ঈশা সব ইন্দ্রিয় কাজ বন্ধ করে দেয়, যে কারণটা ঈশার অজানা। জিসান ঈশার গালে লেগে থাকা হলুদ নিজের গালে লাগায়। জিসানের খোঁচা খোঁচা দাড়ি লাগার সাথে সাথে ঈশার সারা শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। ঈশার চোখ মেলে তাকায়। জিসান ঈশার কাছ থেকে সরে আসে। জিসান ঈশার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ঈশা, ঈশা, ও ঈশা, কোথায় তুই? জিসান সাথীর কণ্ঠ শুনে এখান থেকে চলে যায়। এ কি, তুই এখানে কখন এলি? এ কি, তুই কি করছিস এখানে? কই কিছু করছি না তো। ঠিক আছে, চল এখন এখান থেকে। ঈশা সাথী যাওয়ার সাথে সাথে জিসানের আড়াল থেকে বেরিয়ে আসে। জিসান দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। এত ভয় পাস কেন আমাকে বল তো ইস্যু? আমি কি বাঘ নাকি ভাল্লুক? এত ভয় পাস? সমস্যা নেই, তুই আমাকে ভাল্লুক ভাবিস আর বাঘ ভাবিস, তোকে আমার কাছে আসতে হবে জান। আমার কপালে তুই আসিস, এখন শুধু সময়ের অপেক্ষা। বিকেলে মেহেন্দির অনুষ্ঠান হবে, তাই সবার হাতে মেহেদি দেওয়ার জন্য খুব অধীর আগ্রহে বসে আছে। অন্যদিকে ঈশা আয়নার সামনে বসে নিজের গালে হাত দিয়ে স্লাইড করছে বারবার, আর জিসানের সে খোঁচা খোঁচা দাড়ি ছোঁয়া অনুভব করছে। ঈশা নিজের দু চোখের পাতা বন্ধ করে ফেলে। ঈশা, এই ঈশা, কোথায় গেলি? অনেকক্ষণ হলো এসে দেখি আপনি গালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছেন। ধ্যাৎ, আমার
আমার মাথায় কি সব আজে বাজে চিন্তা আসছে ওই হিটলারটাকে নিয়ে। এবার চল, জেগে জেগে অনেক স্বপ্ন দেখেছিস তুই। সবাই হাতে মেহেদি দিচ্ছে আর উনি গালে হাত দিয়ে বসে আছে। ঈশা ঘর থেকে বের হতে জিসানের সামনে এসে পড়ে। জিসান ঈশার দিকে একবার তাকিয়ে ফোনে কথা বলতে চলে যায়। সবাই বসে বসে মেহেদি দিচ্ছে আর ঈশা বসে বসে জিসানকে খুঁজছে। আপু প্লিজ শান্ত হয়ে বসুন, মেহেদি দিতে সমস্যা হচ্ছে। ব্যাপার কি? এই হিটলারটা হঠাৎ করে উদা হয়ে যায় কি করে? আমাকে না খুঁজে চুপচাপ বসে মেহেদি পড়, না হলে মেহেদি পড়াটা সুন্দর হবে না। এটা কি করে সম্ভব? হিটলারটা তো এখানে কোথাও নেই। তাহলে বুঝলো কি করে আমি যে তাকে খুঁজছিলাম? আপু আপনার মেহেদি দেওয়া শেষ। ঠিক আছে। ঈশা মেহেদি দেওয়ার হাতের দিকে তাকিয়ে যা দেখে তাতে ঈশা 420 ডিগ্রি ভোল্টের শক খেলো। এটা আপনি কি করলেন? কি করেছি আপু? আপনি এটা কার নাম লিখে দিয়েছেন? কেন? জিসান লিখে দিয়েছি। পছন্দ হয়নি আপনার জিসান লেখাটা? হাই আল্লাহ, কেউ যদি দেখে যে আমি ভাইয়ের নাম লিখেছি তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে ধুতে হবে। ঈশা তাড়াতাড়ি করে নিজের ঘরে যায় হাত ধোয়ার জন্য। ঈশা হাত ধুতে যাবে, সাথে সাথে কেউ একজন ঈশার হাত ধরে ফেলে। ঈশা তাকিয়ে দেখে জিসান তাকিয়ে আছে। কি করছিলি তুই? হাত ধুইতে চাইছিলি তাই তো, যাতে আমার নামটা মুছে যায়? একদম এটা করার চেষ্টা করবি না, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আর তুই যদি হাত ধুয়ে ফেলিস তাহলে তোর হাতে আমি ব্লেড দিয়ে নামটা লিখে দিব। তারপর কিন্তু সারা জীবন ঘষলেও আমার নামটা উঠাতে পারবি না তোর হাত থেকে। এখন তোর ইচ্ছা, তুই কি করবি? মেহেদি রাখবি নাকি ধুয়ে ফেলবি? এত বড় হুমকি দে আবার বলছে মেহেদি রাখবি নাকি ধুয়ে ফেলবি। ইচ্ছে করছে গলা টিপে ধরতে, যাতে এরকম হুমকি আর আমাকে না দিতে পারে। কি হলো? ঈশা জিসানের সাথে কোনো কথা না বলে চলে যায়। তোর হাতে আমার নামটা লিখেছি, এবার তোর মনের মাঝেও আমি আমার নামটা লিখাবো, যেটা কোনোদিনও মুছবে না। সবাই নিজের হাতের মেহেদি দেখছে একে অপরকে, কিন্তু বেচারি ঈশা কাউকে দেখাচ্ছে না। কি করেই বা দেখাবে? কেউ যদি জিসানের নামটা একবার দেখে তাহলে ঈশার খবর আছে। ঈশা, তোর মেহেদির রং কেমন হয়েছে দেখি। না, দেখতে হবে না কেমন হয়েছে আমার মেহেদির রং। মানে? কিছু না, সর। কি হলো এটা? কিছুই তো বুঝলাম না। অন্যদিকে জিসান দূরে দাঁড়িয়ে থেকে ঈশার এসব লুকোচুরি কাণ্ড দেখছে আর মুসকে মুসকে হাসছে। সব মেয়েরা ছাদের উপরে পার্টি করছে। ছেলেরা নাকি মেয়েদের সাথে পার্টি করতে পারবে না, তার জন্য ঈশা অনেক ঝগড়া করে ছাদ থেকে তাড়িয়ে দিয়েছে সব ছেলেদের। আর অন্যদিকে সব ছেলেরা বাগানে বসে বসে ব্যাচেলার পার্টি করছে। আচ্ছা, একটা গেম খেলি আমরা সবাই মিলে। দিশা হলো শিলার ছোট বোন, এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে। কি গেম দিশা? কি গেম খেলা যায়? কি গেম? পেয়েছি, ট্রুথ আর ডিয়ার খেলবো। তাহলে তার মাধ্যমে সবার সত্যি কথা আর সাহস কতটা সেটা জানতে পারবো। ইয়া, খুব মজা হবে। আমি খেলবো না। কেন রে ঈশা, খেলবি না কেন? তোর একটাই প্রবলেম, সবাই একসাথে খেলবো মজা করে, কিন্তু না, তুই খেলবি না। ঈশা খেল না, এমন করছিস কেন? সবাই একসাথে খেললে ভালো হবে। হে ঈশা আপু, প্লিজ খেলো না। না আপু, আমার এসব ভালো লাগে না। তোর সাহস আছে যে তুই খেলবি আমাদের সাথে? তুই তো একটা ভিতর ডিম, বুঝলি? ঈশার মনে পড়ে যায় জিসান যে ওকে ভিতর ডিম বলেছে, আর এখন তো সাথীর মুখে ভিতর ডিম কথাটা আরো বেশি রাগ উঠে যায়। কি? আমি ভিতর ডিম? তা নয় তো কি, এখানে সবাই খেলবে বলছে, কিন্তু তুই শুধু খেলবি না, তার মানে বুঝাই যাচ্ছে তুই ভিতর ডিম আর সত্যি কথা বলতে ভয় পাস। শোন। কি শুনবো? সাহস থাকলে গেমটা খেল। ঠিক আছে, আমি খেলবো। আমি প্রমাণ করে দিব যে আমি ভিতর ডিম না। ঠিক আছে, দেখি তোর কেমন সাহস। সবাই ট্রুথ আর ডিয়ার খেলছে। একে একে করে সবাই সবার সাহস আর সত্য কথা বলেছে। এবার এসেছে ঈশার পালা। বল, কি নিবি, ট্রুথ না ডেয়ার? তোরা সবাই আমাকে ভিতর ডিম বলিস, তাই না?
তাহলে আমি ডিয়ারি নিলাম। ঠিক আছে, ভেবে বলছিস তো? হ্যাঁ অবশ্যই, আমার সাহস যে আছে তার প্রমাণ তো আমি তোদেরকে দিয়েই ছাড়বো আজকে। লাস্টবারের মতো বলছি, তুই কি ডিয়ারি নিবি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুই ছেলেদের ব্যাচেলার পার্টিতে গিয়ে সবার সামনে একজনকে কিস করতে হবে। মানে কিস করতে হবে? কাকে? জিসান ভাইয়াকে। আসলে এসব আগে থেকেই জিসান প্ল্যান করে রেখেছিল ঈশাকে এভাবে খেপানো, গেম খেলতে বাধ্য করা, আর এখন যা কিছু হবে সব জিসানের প্ল্যান অনুযায়ী। কি কি বলছিস তুই? ভেবে বলছিস আমি এই হিটলারকে কিস করব? সাথী আপু, তুমি কি বলছো এসব? ওইসব ছেলেদের পার্টিতে তো আমরা যেতে পারবো না। হে ভাইয়া যা রাগী, যদি কোনো মেয়ে যায় ওদের ব্যাচেলার পার্টিতে তাহলে ভাইয়া যে কি করবে। ঈশা জিসানের কথা শুনে একটা ঢোক গিলে। হ্যাঁ সাথী, তুই কি বলছিস এসব? শুনেছি জিশান ভাইয়া নাকি খুব রাগী। যদি ঈশা গিয়ে জিশান ভাইয়াকে কিস করে তাহলে একটা প্রবলেম হয়ে যাবে। আরে শিলা আপু, কিছু হবে না। কি রে ঈশা, যা জিসান ভাইয়াকে গিয়ে কিস কর দেখি, তোর কেমন সাহস। দেখ সাথী, আমি এটা করতে পারবো না। তুই জানিস এটা করা আমার পক্ষে সম্ভব না। তুই অন্য কোনো ডেয়ার দে আমাকে। আরে এত কথা বলছিস কেন? বল, তোর সাহস নেই এটা করার। তোকে আমি আগেই বলেছিলাম ভেবেচিন্তে ডেয়ারটা নে। এখন তুই যদি এই কাজটা না করিস তাহলে তোকে সবাই ভিতর ডিম বলে ডাকবে। হে ঈশা আপু, তুমি আসলেই একটা ভিতুর ডিম। আমাকে যদি এই ডিয়ারটা দিত তাহলে জিসান ভাইয়াকে দৌড়ে গলা জড়িয়ে একটা কিস করতাম। আর জিসান ভাইয়া তো আমার বড় ভাইয়ার মতো, তাই না? সবাই ঈশাকে নানা রকম ভাবে খেপাচ্ছে জিসানের কথাতে, কিন্তু ঈশাকে কেউ বুঝতে দিচ্ছে না যে এটা জিসানের প্ল্যান। এখন আমি কি করব? যদি আমি এই কাজটা না করি তাহলে ওরা আমাকে শান্তিতে থাকতে দিবে না। এরা আমার সাথে ইচ্ছে করে এটা করছে। জানে তো আমি ওই হিটলারটাকে ভয় পাই, কিন্তু আমি কি করে এই হিটলারটাকে কিস করব? একটু আগে তো আমি ঝগড়া করে ওদেরকে তাড়িয়ে দিয়েছি ছাদ থেকে। আর এখন যদি আমি এই ব্যাচেলার পার্টিতে যাই তাহলে তো আমাকে ওরা ছেড়ে কথা বলবে না। কিন্তু কাজটা তো আমাকে করতে হবে। কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তুই যাবি নাকি যাবি না? যদি না যাই তাহলে তোরা আমাকে আস্ত রাখবি না? ঈশা চলে যেতে সবাই হেসে ওঠে। সবাই তাড়াতাড়ি ছাদের রেলিংয়ের কাছে যায় যাতে দেখে ঈশা কি করে জিসানকে কিস করে। ঈশা সিঁড়ি দিয়ে ভয়ে ভয়ে নামছে আর চিন্তা করছে কি করে জিসানকে কিস করা যায়। ইচ্ছে করে করেছে ওরা এটা। জানে যে আমি এই হিটলারটাকে ভীষণ ভয় পাই, তারপরও আমাকে দিয়ে এমন একটা কাজ করাচ্ছে। ঠিক আছে, এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। ঈশা নিচে গিয়ে ছাদের উপরের দিকে তাকায়। কি হলো যা? প্লিজ অন্য কিছু করতে বল, কিন্তু আমি এটা করতে পারবো না। ঠিক আছে, করতে হবে না তোকে এই কাজটা। সত্যি? তুই যে একটা ভিতর ডিম সেটা এখন প্রমাণ করে দিলি। ঠিক আছে ঠিক আছে, এত ভিতর ডিম বলার কি আছে, আমি যাচ্ছি। ও খোদা, আমাকে দেখো তুমি। ঈশা এক পা করে জিসানের কাছে এগিয়ে যাচ্ছে। ঈশার হাত পা ঠান্ডা হয়ে আসছে, হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। সেই হার্টবিটের শব্দটা জিসানের কানে বাজছে। যে কেউ ঈশার হার্টবিটের শব্দটা শুনতে পাবে। যেভাবে ঈশার হার্ট কাঁপছে, জিসান বুঝে গেছে যে ঈশা জিসানের পেছনেই আছে। আই জান, তোর জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার ফাদেজি তোকে পড়তেই হলো জান। কি করে কিস করবো আমি হিটলারটাকে? আমার যে হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুকের ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে। ঈশা ছাদের উপরের দিকে তাকায়। সবাই ঈশাকে ইশারা করে বলে জিসানকে কিস করার জন্য। ঈশা জোরে একটা নিঃশ্বাস দেয়। ঈশা, তোকে পারতেই হবে, না হলে ওরা তোকে সবাই ভিতর ডিম বলে সারাক্ষণ খেপাবে। জাস্ট কিসই তো, কিসটা করেই একটা দৌড় দিবি, তাহলে তো হয়ে গেল। কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, শুধু ভাইয়াকে ছাড়া। গেল কোথায় সবাই? যাকে, আমার কি তাতে, আমি আমার কাজটা করে দৌড় দিব। ঈশা চোরের মতো করে পা টিপে টিপে আস্তে আস্তে জিসানের পেছনে এসে দাঁড়ায়। ঈশা জিসানকে গিয়ে কিস করতে যাবে, সাথে সাথে জিসান ফিরে তাকায়। ঈশা তো ভেবাচেকা খেয়ে যায়, নিচে পড়তে পড়তে বেঁচে যায়। ঈশা নিজের দুই ভ্রু নাচায়।
তুই এখানে কি করছিস? ঈশা একটা শুকনো ঢোক গিলে ছাদের উপরে তাকিয়ে দেখে কেউ নেই। ইশারে, তুই গেলি রে আজকে। কি হলো? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর তুই এখানে এসেছিস কেন? ছাদ থেকে না আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস ঝগড়া করে? এখন তোকে কি করা উচিত বল? না মানে আমি আসলে ওরা আমাকে জিসানের খুব হাসি পাচ্ছে ঈশার এমন ভয়াত্মক চেহারাটা দেখে। খুব কষ্ট করে নিজের হাসিটা আটকিয়ে রাখে। ওরা তোকে, ওরাটাকে? আসলে ঈশা, সাহস রাখ, মনে সাহস। ভাইয়া, এইদিকে কে যেন দাঁড়িয়ে আছে, দেখো। জিসান ওইদিকে ফিরতেই ঈশা এই সুযোগে জিসানের গালে কিস করে দিল এক দৌড়ে। জিসান তো পুরো স্তব্ধ হয়ে গেল ঈশা এমন কাণ্ড দেখে। জিসান ভেবেছিল ঈশা হয়তো ওকে কিস করতে পারবে না, কিন্তু এখন তো উল্টোই হয়ে গেল। জিসান নিজের গালে হাত রেখে বলে, পাগলি একটা, এত কেন ভয় পাস আমাকে? আমি সেটাই বুঝি না। তোর মনে যে আমার জন্য কি ফিলিংস আছে সেটা আমাকে ভালো করে জানতে হবে। তবে জানি একদিন তুই আমাকে ভালোবাসবি নিজের থেকেও বেশি। ঈশা দৌড়ে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। ঈশা জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। ঈশার বুকের ভিতরটা যে এখনো থুক থুক করছে। ঈশা বিছানাতে এসে বসে। এত লজ্জা কেন লাগছে আমার? হয়তো এই জন্য জীবনে প্রথম কোনো ছেলেকে কিস করলাম। ঈশা মিটিমিটি করে হাসছে আর ব্লাশিং হচ্ছে। ঈশা কিছু একটা ভেবে হাসিটা দমিয়ে পেছনে ফিরে তাকিয়ে যা দেখে তাতে ঈশার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জিসান প্যান্টের পকেটে হাত রেখে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর ঈশার দিকে তাকিয়ে নিজের দুই ভ্রু নাচাচ্ছে মুখে বাঁকা হাসি রেখে। আর এদিকে ঈশার তো মরমর অবস্থা, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ভেসে উঠেছে। কি করি এখন? নিশ্চয় জিজ্ঞেস করবে আমি কেন এভাবে কিস করে পালালাম। আর ভাইয়া ঘরে আসলো কি করে? দরজা তো ভিতর থেকে বন্ধ করে দিয়েছিলাম, তাহলে আসলো কি করে? হাওয়াতে ভাসতে ভাসতে এসেছি তোর ঘরে। হ্যাঁ। হ্যাঁ না জিসান বিছানাতে এসে আরাম করে বসে। ঈশা দূরে গিয়ে দাঁড়ায়। উফ, অনেক ধকল গেছে আমার উপরে, একটু জিরে নি। কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না আমি ঘেমে গেছি? আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আর হ্যাঁ, পানি আনতে গিয়ে হাওয়াতে মিলে যাস না। পানি নিয়ে সোজা এই ঘরে চলে আসবি। আর তুই যদি না আসিস তাহলে আমি কি করব বলতো? কি? সবার সামনে দিয়ে তোকে কোলে করে নিয়ে আসবো, তখন আমার দোষ দিবি না। না না, আমি পানি নিয়ে আসছি এখানে। ঈশা দৌড়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসে। ভাইয়া পানি। জিসান পানি খায় আর নিজের হাত দিয়ে কপালের ঘাম মুছছে। জিসানের মাথায় একটা বুদ্ধি আসে ঈশাকে জ্বালানোর জন্য। কি রে, দেখছিস না আমি ঘামছি? আমার ঘামটা মুছে দে। আমি? জিসান সারা ঘর ভালো করে দেখে। এই ঘরে কি আমরা দুজন ছাড়া অন্য কেউ আছে নাকি? না। তাহলে তোকে বলছি, আমার ঘামটা মুছে দে। এই হিটলারটা কি খেতে কোনো কাজ নেই? সব সময় আমাকে কেন হুকুম করে? ইচ্ছে করছে তো গলাটা টিপে ধরতে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি মুছ, আমাকে বকা দেওয়া শেষ হলে। ভাইয়া বুঝলো কি করে যে আমি ভাইয়াকে বকছি? তুই মনে মনে এত জোরে যা বলিস সব শুনতে পাচ্ছি। এখন তাড়াতাড়ি এসে ঘামটা মুছে দে। ও আল্লাহ, এখন থেকে কি মনে মনে বকতে পারবো না? এই হিটলারটাকে ধ্যাত ভালো লাগে না। ঈশা, আমি তোকে কখন থেকে বলছি আমার ঘামটা মুছে দেওয়ার জন্য। এখন দেখছি তুই তো কোনো কাজেরই না। তাহলে জানোই যখন, তাহলে আমাকে কাজ করার জন্য হুকুম করো কেন? জিসান চোখ গরম করে তাকায় ঈশার দিকে। ঈশা তো ভয়ে একেবারে চুপসে যায়। আমি এখনই মুছে দিচ্ছি তোমার কপালের ঘাম। ঈশা টিস্যু আনার জন্য পা বাড়াতেই জিসান ডাক দেয় ঈশাকে। ঈশা, কোথায় যাচ্ছিস? টিস্যু আনার জন্য। টিস্যু লাগবে না, তোর ওন্না দিয়ে মুছে দে। কি? কানে কি কম শুনিস তুই? যেটা বলছিস সেটা কর তাড়াতাড়ি, পরে একটা কাজ আছে আমার। কি কাজ করতে এসেছে ভাইয়া এখানে? না বাবা, আগে ঘামটা তাড়াতাড়ি মুছে দেই, না হলে আমার খবর করে দিবে।
ঈশা জিসানের কাছে এক পা করে এগিয়ে যায় আর বুকের ধুকধুকানি যেন বেড়েই যাচ্ছে। জিসান তো যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। ঈশা যে ওর নিজের ওড়না দিয়ে জিসানের কপালের ঘাম মুছিয়ে দেবে। ঈশা জিসানের কাছে গিয়ে নিজের ওড়না দিয়ে জিসানের কপালের ঘাম মুছতে থাকে। ঈশার লম্বা চুলগুলো বাতাসের কারণে জিসানের মুখে গিয়ে পড়ছে। ঈশা মাতাল করা চুলের ঘ্রাণে যেন জিসান হারিয়ে যাচ্ছে। জিসান ঈশার চুল ধরতে যাবে, ঈশার সাথে সাথে জিসানের ঘাম মুছে দিয়ে জিসানের কাছ থেকে চলে যায়। ভাইয়া এবার তুমি যাও, তোমার ঘাম আমি মুছে দিয়েছি। হ্যাঁ যাবো তো আমি, তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে তুই যেটা একটু আগে বাগানে করেছিস, তাই আমারও তো একটা দায়িত্ব আছে তাই না, তোকে একটা কিস করার। আর কি বলতো, আমি না যে যেটা দেয় আমিও আবার তাকে সেটা ফিরিয়ে দেই। ঈশা, যে ভয়টা পেয়েছিলি সেটাই হলো। এখন কি করবি? পালাতে গেলেই তো ধরে ফেলবে। জিসানের এগোনো দেখে ঈশা একটা শুকনো ঢোক গিলে ঈশার কাছে এক পা করে এগিয়ে আসছে আর ঈশা গুটি গুটি পায়ে পিছিয়ে যাচ্ছে। ঈশার ভয়ে গলা শুকিয়ে আসছে। এক সময় ঈশা পেছোতে পেছোতে দেওয়ালের সাথে আটকে যায়। জিসানের এগোনো দেখে ঈশা অজান্তেই নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। প্রায় অনেকক্ষণ ধরে ঈশা চোখ বন্ধ করে আছে, কিন্তু জিসানের কোনো রেসপন্স না পেয়ে ঈশার চোখ খুলে তাকিয়ে দেখে জিসান ঈশার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঈশা কিছু বলতে যাবে, জিসান সাথে সাথে ঈশার গালে কিস করে বসে। কিস করার সাথে সাথে ঈশা চোখ বন্ধ করে নেয়, কিন্তু চোখ খুলে তাকিয়ে দেখে জিসান ঘরে কোথাও নেই। ঈশা নিজের গালে হাত রাখে, লজ্জায় গাল দুটো ঈশার লাল হয়ে গেছে। ঈশার ফোনে একটা মেসেজ আসে, সাথে সাথে ঈশা চেক করে দেখে জিসান মেসেজ করেছে। তাড়াতাড়ি ঘুমা এখন চুপচাপ, না হলে কিন্তু আবার এসে গালে নয় অন্য জায়গায় কিস করব। জিসানের মেসেজটা দেখে ঈশার মুখে অজান্তে একটা হাসি ফুটে ওঠে। ঈশা চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে জিসান বেলকনিতে বসে চাঁদের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে আর বারবার ঈশার মায়া ভরা মুখটা ভেসে উঠছে। জিসান নিজের দু চোখ বন্ধ করে নেয়। সারা বাড়ি আজকে আলোয় ঝলমল করছে, কারণ আজকে যে নীলার বিয়ে। সকাল থেকে বাড়িতে হইচই পড়ে গেছে। জিসান হইচইয়ের শব্দ শুনে ঘুম থেকে উঠে। বাপ রে বাপ, এত হইচই! কয়টা বাজে? জিসান ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে। অনেক সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে আমার জানটার কাছে যেতে হবে। দেখতে হবে না আমাকে দেখে আমার জানটা কেমন লজ্জা পায়। জিসান তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটা গোল্ডেন কালারের কুর্তি পরে হাতে রোলেক্স ঘড়ি পরে চুলগুলো খাড়া করে রাখে, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর তার সাথে মুখে সে ঘায়েল করা হাসি। আজকে জিসানকে কোনো হিরোর চেয়ে কম লাগছে না। আজকে নির্ঘাত কেউ জিসানের প্রেমে পড়বেই। অন্যদিকে ঈশা একটা মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছে, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, মুখে হালকা মেকআপ করার জন্য থুতনির এক সাইডে কালো তিলটা যেন আরো উজ্জ্বল হয়ে গেছে। চুলগুলো কোমর পর্যন্ত ছাড়া, চুলের এক সাইডে তাজা লাল গোলাপ গুজে রেখেছে, গলাতে একটা চিকন চেইন। আজকে ঈশাকে দেখতে একটা মিষ্টি পরীর মতো লাগছে। ঈশা সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে। উফ ঈশা, তোকে তো আজকে হেব্বি লাগছে। আজকে তোকে দেখে তো সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। আমি তো নিজেই দেখে পাগল হয়ে যাচ্ছি। না জানি আজকে কতজন আমার জন্য পাল্টি খেয়ে পড়ে যায়। ঈশা, এই ঈশা, আয়নার সামনে দাঁড়িয়ে কি বকবক করছিস? তাড়াতাড়ি নিচে চল, কত কাজ পড়ে আছে তুই জানিস? আমাকে কেমন লাগছে সেটা আগে বল। সাথে ঈশার নিচ থেকে মাথা পর্যন্ত দেখে। বাবা, তোকে তো আজকে জোশ লাগছে রে দোস্ত। না জানি বরযাত্রী আজ তোকে দেখে পাগল হয়ে যায়। ঈশার সাথের কথায় লজ্জায় লাল হয়ে যায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। নিচে কত কাজ আছে জানিস তুই? আচ্ছা, তুই কি আমাকে তোর সব কাজ করার জন্য এই বাড়িতে এনেছিস? এ মা, ছি ছি, তুই যে কি বলিস না। তুই যা, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি আসছি। ঈশা আয়নার দিকে আবার তাকিয়ে নিজেকে দেখে পেছন ফিরে ঘুরতে কারোর বুকের সাথে ধাক্কা খায় ঈশা। মুখ তুলে তাকিয়ে দেখে জিসান। জিসানকে দেখার সাথে সাথে ঈশা দূরে গিয়ে দাঁড়ায়।
জিসান ঈশাকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে তো ফিদা হয়ে যায়। এত সুন্দর কেউ হয়? আমার জানকে না দেখলে আমি বুঝতে পারতাম না, কিন্তু আজকে তো বিয়ে বাড়িতে অনেকে আসবে, যদি ওকে দেখে কেউ কিছু বলে না, এটা আমার একদম সহ্য হবে না। ঈশার লজ্জায় নিচে মুখ করে আছে রাতের ঘটনা মনে পড়তে। এত সেজেছিস কেন? মানে? মানে এত সেজেছিস কেন তুই? এত সাজার কি আছে? বিয়েটা তো আর তোর না, তোর বোনের, তাহলে এত সাজছিস কেন? কই সেজেছি আমি? আর আমি সাজলে তোমার কি প্রবলেম? কি বলি তুই? আমার প্রবলেম কি মানে? সব প্রবলেমই তো আমারই। আমি ছাড়া কেউ তোকে এভাবে দেখবে না, বুঝলি তুই? ভাইয়া প্লিজ আমাকে ছাড়ো, আমার হাতে লাগছে। জিসান ঈশার হাতটা সাথে সাথে ছেড়ে দেয়। ঈশা ঘর থেকে চলে যায়। জিসান, কন্ট্রোল কর নিজেকে, নাহলে ইস্যু তোকে আরো বেশি ভয় পাবে। একটু পরে বরযাত্রী চলে আসে। বিয়ে পড়ানো শুরু হয়। অনেকক্ষণ ধরে একটা মেয়ে জিসানকে ফলো করছে, যার পরনে আছে হাঁটু পর্যন্ত একটা জামা, পায়ে হিল, জুতা, মুখে ভারী মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে আইফোন। যে কোনো ছেলে দেখলেই মেয়েটার প্রেমে পড়ে যাবে। দোস্ত দেখ, ছেলে কিন্তু জোস দেখতে, তাই না? হ্যাঁ রে, ছেলেটা কিন্তু দেখতে জোশ। ফিগারটা দেখছিস, একদম হিরোর মতো। হ্যাঁ রে, ক্রাশ খেলাম রে ছেলেটাকে দেখে। ওই কি বলিস তুই? তোর বয়ফ্রেন্ড আছে বুঝলি, তাই ওর দিকে নজর দিবি না। ওর দিকে তো নজর আমার পড়েছে, তাই ও শুধু আমার হবে, আর কারো না। আচ্ছা বাবা, দিব না। একটু কথা বলে আসি হিরোটার সাথে। যা। এবার ইরার পরিচয়টা দেই। ইরা হলো নীলার বরের মানে রাতুল আহমেদের চাচাতো বোন। ইরা বাবা মায়ের একমাত্র মেয়ে। ইরা ছোটবেলা থেকে বাবা মায়ের কাছে যা চেয়েছে সব কিছু পেয়েছে। ইরা এবার অনার্স 2য় বছরে পড়ে। ইরা খুব জেদি মেয়ে, যেটা চায় সেটা ওর করার জন্য সব কিছু করতে পারবে। ইরার বাবা একজন বিজনেসম্যান। ইরা জিসানের কাছে গিয়ে কথা বলতে যাবে, জিসান ইরাকে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। জিসান এভাবে ইরার সামনে থেকে চলে যাওয়ার জন্য ভীষণ রাগ উঠে যায়। প্রিয়া দৌড়ে ইরার কাছে আসে। এত বড় সাহস, আমাকে ইগনোর করে? আমাকে? তোমাকে তো আমার কাছে ধরা দিতেই হবে মিস্টার, ধরা দিতেই হবে। তোমার দিকে এই ইরা আহমেদের নজর পড়েছে, যখন তখন তোমাকে তো আমার হতেই হবে। জিসান দৌড়ে এসে ঈশার কাছে আসে। ঈশা তাড়াতাড়ি করে জিসানের পেছনে এসে লুকায়। ঈশাকে যে অনেকক্ষণ ধরে দুইটা ছেলে বিরক্ত করছে। কি হচ্ছে এখানে? জিসানকে দেখে ছেলেগুলো ভয় পেয়ে যায়। ভয় পাবেই না কেন? জিসানের রাগে যে চোখগুলো লাল হয়ে গেছে, রাগে কপালের রগটা ভেসে গেছে। জিসানকে দেখে ছেলেগুলো চলে গেছে। জিসান ঈশার দিকে রাগে তাকায়। তোকে বলেছিলাম না আমি বেশি ঘোরাঘুরি করবি না। না মানে ভাইয়া, আমি আসলে সাথী, হ্যাঁ ভাইয়া। তুমি সব সময় ওর সাথে থাকবে, ওকে একা ছাড়বে না, বুঝলে? হুম। কারা ওরা যারা আমার জানের দিকে বাড়ায়? ওদেরকে তো আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই মেয়েটাকে আমার সব ইনফরমেশন এনে দিবি পিয়া, ওর বিষয় সব। তুই শান্ত হ, আমি এখনই সব কিছু জেনে আসছি ওর বিষয়ে। জিসান নিজের 2 হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে আছে, আর হাত থেকে রক্ত পড়ছে। লাল চোখ দুটো কয়েকটা ছেলের দিকে তাকিয়ে আছে। জিসানের সারা শরীর রাগে কাঁপছে। জিসানের ইচ্ছে করছে ছেলেগুলোকে এখানে মাটিতে পুঁতে ফেলতে। এত মারার পরেও ঈশা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। ঈশার বুঝতে বাকি রইল না জিসান কেন ওদেরকে মেরেছে। একটু আগের ঘটে যাওয়া ঘটনা, যে ছেলেগুলো ঈশাকে আজে বাজে কথা বলছিল, জিসান তাদের কাছে যায়। কিরে, ওই মেয়েটাকে তোরা কি বলছিলি? যাই বলি, তোকে কেন বলবো? ভালোই ভালোই বলছি, ওই মেয়েটাকে কি বলছিস? এই হিরো, অন্য জায়গাতে গিয়ে হিরোগিরি দেখাও, এখানে না। এখানে হলাম আমরা হিরো, আর ওই মেয়েটাকে তো পরে দেখে নেব। হ্যাঁ ভাই, মেয়েটাকে একটু কাছে পেলে সালারা। ছেলেটা আর কিছু বলতে পারল না। জিসান রাগে ছেলেটাকে ঘুষি মারে। জিসান সবাইকে উড়াধুরা পিটাতে থাকে। বিয়ে বাড়িতে সবাই এসে জড়ো হয়। জিসানকে খুব কষ্ট করে টেনে নিয়ে আসে 4-5 জন মিলে। স্যারও বলছে আমাকে ওদেরকে আমি আজকে মেরে ফেলবো। ওদের সাহস কি করে হয় এসব কথা বলার? এসব কি জিসান?
তুমি ওদেরকে কেন এভাবে মেরেছো? জিসান, উনি যা বলছে তার উত্তর দে। জিসান বাবা, তুমি কেন ওদেরকে মেরেছো? জিসান কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, যার জন্য সবার আরো বেশি রাগ উঠছে। সারা বিয়ে বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। আরে কি হলো টাকি, আমাদেরকে এভাবে অপমান করার মানে কি? এমন যদি জানতাম তাহলে আমার ছেলের সাথে আপনাদের মেয়ের কোনো দিনেই বিয়ে দিতাম না। এইসব আপনি কি বলছেন বিয়ান মাসে? এই ছেলেটা আমাদের পরিবারের কেউ না, ও তো জাস্ট ইনভাইটেড গেস্ট। তাহলে ইনভাইট গেস্টের সাহস কি করে হলো আমাদের পরিবারের ছেলেদের উপর হাত তোলার, বলুন? আমার ছেলে হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। জিসানের রাগ উঠে যায় ওর মা ওদের কাছে ক্ষমা চাইতে। ব্যাস মা, ব্যাস, অনেক হয়েছে। ওদের কাছে তুমি কেন ক্ষমা চাইছো? আমি তো কোনো ভুল করিনি, তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে কোথা থেকে? দেখেছেন এই ছেলে কেমন অভদ্র, কোনো শিক্ষাই নেই এই ছেলের মাঝে। ভাইয়া, তুমি প্লিজ উত্তেজিত হইও না, তোমার শরীর খারাপ করবে। রাগ তো শরীর খারাপ। এই ছেলে তোমাকে তোমার বাবা মা কোনো শিক্ষা দেয় কি করে মানুষের সাথে আচরণ করতে হয়? জাস্ট শাট আপ। আমাকে আমার মা বাবা যথেষ্ট শিক্ষা দিয়েছে, আপনারা আপনাদের ছেলেকে কোনো শিক্ষা দিতে পারেননি। তাই আগে নিজের ছেলেদের শিক্ষা দিন, তারপরে অন্য ছেলেকে শিক্ষা দেওয়ার কথা ভাববেন। আর আপনার সাহস কী করে হলো আমার মা বাবাকে অপমান করার? জিসান, তুই চুপ কর বাবা। দেখেছেন এই ছেলে কত তেজ, কোনো অনুশোচনা নেই। ও যে এত বড় একটা কাজ করেছে। জিসান, তুমি ওদের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইবো আমি আর ওই কুত্তার কাছে? কোনোদিনও না। এই জিসান চৌধুরী কারোর কাছে কখনো ক্ষমা চায়নি, আর আজকেও চাইবে না। ওদেরকে তো ইচ্ছে করছে এখনই মাটিতে পুঁতে ফেলতে। জিনাস, আমি আর কিছু শুনতে চাইনি। তোমার জন্য আমাদের বাড়ির মেয়ে শ্বশুর বাড়ির লোকেদের অপমান করতে পারবো না, তাই তুমি এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। জিসান চলে যাওয়ার আগে যে ছেলেগুলোকে মেরেছিল সেই ছেলেগুলোর কাছে গিয়ে কানে কানে বলে, এটা ভাবিস না তোরা যে আমি তোদেরকে ছেড়ে দিয়েছি। আমার কলিজাতে হাত দিয়েছিস, তোদেরকে তো যেখানে পাবো সেখানে মাটিতে পুঁতে দেবো আমি। আর যদি সেটা আমি না করি তাহলে আমার নামও জিসান চৌধুরী না। জিসানের কথাগুলো শুনে ছেলেগুলো ভীষণ ভয় পেয়ে যায়। জিসান ঈশার দিকে তাকায়, ঈশা ভয়ে জিসানের দিকে তাকাতেই পর্যন্ত পারছে না। জিসান নিজের হাতে রুমাল বেঁধে বিয়ে বাড়ি থেকে চলে যায়। সালেহা বেগম এই কথাটা বলে চলে যায়। নীলার পরিবার সবাই জিসানের কাছে ক্ষমা চায়। নীলার শ্বশুর বাড়ির লোকদের কাছে নীলা চলে যায় ওর নিজের শ্বশুর বাড়িতে। রাতে জিসান নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আছে। জিসানের রাগে এখনও শরীর কাঁপছে, মুখের চোয়াল শক্ত হয়ে রেখেছে। জিসানের কাঁধে কেউ হাত রাখে। জিসান ঘুরে তাকিয়ে দেখে সালেহা বেগম। কি রে, খাবি না? মা তুমি? চল খাবি, চল। মা আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না। জিসান, হয়েছে, তা বাদ দে তো। আমি জানি আমার ছেলে এমন কোনো কাজ করবে না যেটাতে ওর নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়। তাড়াতাড়ি নিচে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। এদিকে ঈশা শুয়ে আছে আর আজকে ঘটে যাওয়া ঘটনা বারবার মনে পড়ছে। সব কিছুই আজকে আমার জন্য হয়েছে। জিসান ভাইয়াকে সবাই অপমান করে বাড়ি থেকে বের করে দিল। না জানি ভাইয়া এখন কি অবস্থায় আছে। ভাইয়ার তো হাতটা কিছুটা কেটে গিয়েছিল। একটা কি ফোন করবো ভাইয়াকে, কিন্তু যদি কিছু মনে করে ভাইয়া তাহলে? ঈশা ভাবতে ভাবতে একসময় জিসানকে ফোন করে দেয়। ঈশান জিসানকে ফোন দিয়ে ফোনটা কেটে দেয়। জিসান বেলকনি থেকে এসে দেখে ঈশার মিস কল। বাবা, মহারানী দেখা যায় আমাকে কল করেছে নিজে থেকে, কিন্তু কেন? জিসান ঈশাকে ফোন দেয়। ঈশা ফোনটা বাজতেই ঈশা ভয়ে কেঁপে ওঠে। ঈশা ফোনে তাকিয়ে দেখে জিসান ফোন করেছে। হাই হাই, তার মানে আমি যে ফোন দিয়েছি ভাইয়ার ফোনে, তাহলে চলে গিয়েছে। কিন্তু আমি তো ফোন যাওয়ার আগেই কল কেটে দিয়েছি। এবার কি বলবো আমি ভাইয়াকে? জিসান বারবার কল কেটেই যাচ্ছে। ঈশা ফোন না ধরাতে জিসানের মাথাটা গরম হয়ে যায়। কি আজব মেয়ে, নিজে থেকে মিস কল দিল, আর এখন এতগুলো ফোন করে যাচ্ছি মহারানী ফল তুলছে না। জিসান আবার ফোন করে ঈশার কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে। ঈশার কল রিসিভ করতে দেরি হলো, কিন্তু জিসানের বকা দিতে দেরি হলো না। কি হলোটা কি?
ফোন ধরতে এত দেরি করলি কেন? নিজেই তো ফোন দিয়েছিস, আর এখন কল করছি আর মহারানীর ফোন ধরতে এত দেরি হলো। কি করছিলি তুই যে ফোন ধরতে দেরি হলো? ঈশা জানতো তার সাথে জিসান ঠিক এই কথাগুলোই বলবে। ঈশার গলা শুকিয়ে আসছে, কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। জিসানের মেজাজটা বিগড়ে যায়। কি হলো, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? ঈশা ভয়ে ফোনটা কেটে দিয়ে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলে। বাপ্পা রে বাপ্পা, মনে হচ্ছিল যেন কোনো বাঘের মুখে পড়ে গিয়েছিলাম। কেন যে আমি হিটলারটাকে ফোন করতে গেলাম? ফোন না দিলে তো আর এতগুলো বকা শুনতে হতো না আমার। জিসান তো রেগে ফায়ার হয়ে গেছে, যখন খুশি তখন বোম ফাটবে। এত বড় সাহস তোর, তুই আমার ফোন কেটে দিলি? খুব সাহস বেড়েছে তাই না? আর সাহস বাড়বেই না কেন? আজকাল নিজেকে তো ডানা কাটা পরি ভাবিস। তোর ডানা যদি আমি ঝাড়তে না পারি তাহলে আমার নাম জিসান না। দাঁড়া, আজকে তোর একদিন কে আমার একদিন। জিসান ঈশাকে আবার ফোন করে। ঈশা কম্বল ফাঁকা করে ফোনে তাকিয়ে দেখে জিসান কল করেছে। খোদা, প্রমি আজকে আমি নিজের খবর নিজেই খুললাম। ফোনটা বাজতে বাজতে কলটা কেটে যায়। যাক বাবা, কেটে গেছে, ভালোই হলো। আর ফোন দিবে না হয়তো। কিছুক্ষণ পরে ঈশার ফোনে একটা মেসেজ আসে। ঈশা মেসেজটা ওপেন করে যা দেখে তাতে যেন ঈশা প্রাণ যায় অবস্থা। মেসেজটা আর কেউ দেয়নি, জিসান দিয়েছে মেসেজটা। তুই যদি এখন ফোন রিসিভ না করিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। জিসান আবার ফোন দেওয়ার সাথে সাথে কল রিসিভ করে ঈশা। ঈশা কাঁপা কাঁপা গলাতে বলে, হ্যালো। ফোন কেটেছিস কোন সাহসে তুই? তোকে কি আমি ফোন কাটার কথা বলেছি? ঈশা কোন কথা বলছেন? জিসান চিৎকার করে বলে উঠে। কি হলো, কথা বলছিস না কেন? আমার কথা কি তোর কানে যায় না? না মানে আমি আসলে, কি মানে তুই আসলে? না মানে আমি ভয় পেয়ে ফোনটা কেটে দিয়েছি। কেন, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবো, যার জন্য আমাকে ভয় পেতে হবে তোর? না, তুমি কেন বাঘ হতে যাবে? তাহলে ভয় পাস কেন আমাকে? সেটা তো আমি বুঝতেই পারি না। তোমাকে কি বলবো আমি? কি হলো বল। ভাইয়া সরি। সরি কেন? আসলে আজকে আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো, তার জন্য সরি। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখন রাখি। মা ডাকছে আমাকে। আরে শুন, যা, ফোন কেটে দিল। উফ, বাসলাম, মার কথা বলে কেটে দিলাম। বুকের ভেতরটা এখনো ধড়ফড় করছে, মনে হচ্ছিল যেন এখনই হার্ট অ্যাটাক করব। এদিকে ইরা নিজের ঘরে বসে হাতে ফোন নিয়ে ফোন ঘোরাচ্ছে আর ভাবছে জিসান কেন এভাবে ওদেরকে মারলো। মাথা কাজ করছে না আমার। কেন কেন জিসান ওদেরকে এভাবে মেরেছে? কেন? কোনো তো একটা কারণ অবশ্যই আছে, যার কারণে শাহিন ভাইয়ারা এভাবে মার খেলো জিসানের হাতে। কিন্তু কি কারণ আমাকে জানতেই হবে। এই সব কিছু জানতে হলে আমাকে শাহিন ভাইয়ের সাথে কথা বলতে হবে। কিন্তু শাহিন ভাইয়ের কোনো নাম্বারই তো আমার কাছে নেই। এই জন্য মানুষ বলে দুঃসম্পর্কের আত্মীয়দেরও নাম্বার নিজের কাছে রাখতে হয়। দেখ কি করি এখন, আমি কি করি? হ্যাঁ পেয়েছি। আমার মাথায় এই বুদ্ধিটা কেন আগে এলো না? জিসান, তুমি কেন ওদেরকে এভাবে মেরেছো আমি তো জেনেই ছাড়বো। ইরা শিহাবের ফোন নাম্বারটা জোগাড় করে শিহাবকে ফোন করে। হ্যালো, কে বলছেন? ভাইয়া আমি ইরা। ও ইরা, বল। হঠাৎ আমাকে ফোন দিলি যে, কোনো দরকার আছে নাকি? হ্যাঁ ভাইয়া, তোমার কাছে আমি একটা বিষয়ের ব্যাপারে জানতে চাই। কি ব্যাপার জানতে চাস? আজকে যা যা ঘটেছে তার বিষয়ে। মানে হলো গিয়ে তোমাদের সবাইকে কেন জিসান এভাবে মেরেছিল? আর বলিস না, ওই ছেলেটা। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না, যা বলবে সত্যি বলবে। আমি জানি তুমি কি করতে পারো বা কি করতে পারো না, তাই প্লিজ সত্যি কথা বলবে। অবশ্য আমি কিছুটা জানি, তবে আমি তোমার মুখ থেকে শুনতে চাই পুরো ঘটনা। বলছি, কিন্তু চাচাকে বলিস না প্লিজ, আমি যে এমনটা করেছিলাম। ঠিক আছে, বলবো না। বিয়েবাড়িতে একটা মেয়েকে দেখে জাস্ট মাথাটা আমার ঘুরে গিয়েছিল। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল যেন বিয়েবাড়িতে একটা লাল গোলাপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তখন আমার বন্ধুরা মিলে ওকে টিচ করেছিলাম, তখন ওই ছেলেটা শুনে ফেলেছিল আমাদের কথা। তখনই ও এসে আমাদের মারা শুরু করলো। কোন মেয়েটা?
ওই যে মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছিল। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে এখন রাখি। আচ্ছা, তুই এই কথাটা কাউকে বলিস না প্লিজ। ওকে। ইরার ফোন ডেস্কের উপর রাখে। তার মানে জিসান ওই মেয়েটার জন্য ওদেরকে মেরেছিল? তাহলে কি জিসান আর ওই মেয়েটার মাঝে কিছু আছে? না না ইরা, তুই এসব কি ভাবছিস? জিসান শুধু তোর, ওকে পাওয়ার জন্য যা যা করতে হবে আমি তাই করব। কিন্তু কি করব? কি করে জিসানকে আমি নিজের করে পেতে পারি? কি করে? একমাত্র চাচুই পারে জিসানকে আমার করে দিতে। কিন্তু চাচু যা রেগে আছে জিসানের ওপর, যদি নারাজি হয়, না না, চাচু আমাকে ভীষণ ভালোবাসে, আমার কথা চাচু রাখবেই। ইরা হাশেম আহমেদের ঘরে যায়। হাশেম আহমেদ সোফাতে বসে পেপার পড়ছে। চাচু আসবো? আরে ইরা মামুনি, আয় আয় ভেতরে আয়। চাচু? কিছু বলবি মামুনি? চাচু তোমার কাছে একটা জিনিস চাইবো। কি সে মামুনি? তোর তোর মা মারা যাওয়ার পর থেকে আমি, তোর বাবা, তোর ভাই, তুই যা চেয়েছিস সব তোর পায়ের নিচে এনে রেখেছি। এখন কি চাই তোর মা? ইরা হাশেম আহমেদকে জড়িয়ে ধরে বলে, চাচু আমি একজনকে পছন্দ করি। কি? তুই কাকে পছন্দ করিস মা? এতদিন পর্যন্ত তো তুই ছেলেদের মেরে হাত পা ভেঙেছিস, এবার তাহলে আমার মেয়েটার মন কি দখল করলো? কে আমাদের মেয়ের মনটা কেড়ে নিয়েছে শুনি? ঘরে ঢুকতে ঢুকতে হাশেম আহমেদ স্ত্রী কথাটা বলে। ও সোনামা, তুমিও না? ইরা যখন ছোট ছিল তখন ইরার মা মারা যায়। তারপর আর ইরার বাবা হাশেম আহমেদ বিয়ে করেনি মেয়ের জন্য। তখন থেকে নাসিম আহমেদ ইরাকে নিজের মেয়ের মতো করে বড় করে তোলে। তখন থেকে ইরা নাসিম আহমেদকে সোনা মা বলে ডাকে। এই আহমেদ পরিবারের সবচেয়ে আদরের মেয়ে হলো ইরা, নয়নের মণি ইরা সবার। এ কি, আমার মেয়েটা দেখা যায় লজ্জা পাচ্ছে। আচ্ছা এবার বল, আমার মেয়েটার মন কে চুরি করলো? জিসান। জিসান? কোন জিসান? ওই বেয়াদব ছেলেটা যে আজকে বিয়েতে মারামারি করেছে? চাচু প্লিজ তুমি শান্ত হও। জিসান খুব ভালো ছেলে, শহরের নামকরা একজন বিজনেসম্যান। প্লিজ চাচু তুমি না করো না, আমি তো ওকে ভালোবেসে ফেলেছি। শোন না, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন রাগ করে থেকো না। এখন যদি একটা আত্মীয়তায় পরিণত হয় তাহলে ভালো হবে। আর ইরার তো নিজস্ব একটা ইচ্ছে আছে নাকি? হাশেম আহমেদ ইরার মাথায় হাত রাখে। ঠিক আছে, আমার মা মনি যখন চাইছে তাহলে তাই হবে। ও যাতে খুশি হবে তাতে আমি খুশি। ইরা হাশেম আহমেদকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ চাচু। তাহলে বিয়ের প্রস্তাব পাঠাই আমার মা মনিটার জন্য ওদের কাছে। না চাচু, আগে জিসানের সাথে আমি বন্ধুত্ব করব তারপর। ঠিক আছে, তুই যা চাইবি তাই হবে। এখন যা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। আর আমি তোর বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা চাচু। দেখেছো মেয়েটা কত খুশি আজকে, তাই না? ওর খুশির জন্য আমাকে যদি ছোট হতে হয় তো হব। আমি জানি জিসান আমাকে অপমান করবেই যখন এই বিষয়ে কথা বলবো, কিন্তু আমি সব সহ্য করে নেব ওর জন্য। তুমি আগেই কেন এসব কথা ভাবছো বলো তো? আগে তুমি দেখো, আমাদের ইরা নিশ্চয় জিসানের মনে জায়গা করে নেবে। আমাদের ইরা কম কিসে বলো? তাই যেন হয়। এদিকে নীলা বসে আছে ফুল দিয়ে সাজানো খাটে। চারদিকে বাহারি রঙের ফুলের ভর্তি, ফুলের গন্ধে চারদিকে ভরে গেছে। দরজা খোলার শব্দ শুনতেই নীলার বুকে ধুকপুকানি বেড়ে গেল। নীলা খাট থেকে উঠে রাতুলকে সালাম করতে যাবে, সাথে সাথে রাতুল নীলাকে ধরে ফেলে। আরে আরে কি করছো? সালাম করার কোনো দরকার নেই, তুমি খাটে বসো, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। রাতুল নীলাকে খাটে বসিয়ে দিয়ে আলমারি খুলে একটা ছোট বক্স নিয়ে নীলার পাশে বসে। এটা তোমার জন্য। নীলা তাকিয়ে দেখে একটা সুন্দর আংটি। পছন্দ হয়েছে তোমার? দাও তোমার হাতটা দাও, আমি পরিয়ে দেই আংটিটা। রাতুল নীলার অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। রাতুল নীলার হাতের উপরে একটা কিস করে নীলা তো লজ্জায় লাল হয়ে গেছে। রাতুল নীলার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আরে তুমি তো দেখা যায় লজ্জায় লাল হয়ে গেছো। এত লজ্জা পেলে তুমি কি করে আমার হবে? তাই আমার কাছে কোনো লজ্জা পেলে চলবে না। একটা কথা বলবো? হ্যাঁ বলো। সরি।
সরি কেন? আসলে আজকে বিয়ে বাড়িতে যা ঘটেছে তার জন্য। যা হয়েছে তা হয়ে গেছে। এখন এসব কথা বলে কি তুমি আজকের এই সুন্দর রাতটা নষ্ট করতে চাও বলো তো? দেখছো আজকের রাতটা কত মধুর, কত সুন্দর জ্যোৎস্না, চারদিকে ফুলে মাতাল করা গ্রান। রাতুলের প্রত্যেকটা কথাই যে নেশা আছে, যে নেশা নীলা বুঝতে পারছে। রাতুল নীলার প্রত্যেকটা গহনা খুলছে। রাতুলের ছোঁয়াতে যেন নীলা বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। রাতুল নীলাকে খাটের উপরে শুয়ে দেয়। রাতুলের নীলার উপরে শুয়ে পড়ে। রাতুল নীলার কপালে একটা কিস করে নীলার দু চোখের পাথায় কিস করে। রাতুল নীলার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রাত যত বাড়ছে আস্তে আস্তে করে এক এক করে দুজনের মাঝে সব আবরণ সরে যাচ্ছে। রাতুল আর নীলার আজকে পাড়ি দিল এক সুখের রাজ্যে, যে রাজ্যে শুধু আছে পবিত্র ভালোবাসা। এভাবে দিন দিন সবার ভালো কাটতে থাকে। এর মাঝে জিসান 3 মাসের জন্য চলে যায় লন্ডনে বিজনেসের কাজের জন্য। ঈশার রেজাল্ট বের হওয়ার পরে ঈশাকে কলেজে ভর্তি করা হয়। এরা অনেক চেষ্টা করে জিসানের সাথে কথা বলার জন্য, কিন্তু জিসান লন্ডনে যাওয়ার জন্য আর যোগাযোগ করতে পারে না। 3 মাস পরে জিসান দেশে ফিরে। জিসান বাড়ির ভিতরে ঢুকে দেখে টেবিলের উপর অনেক গিফট রাখা। মা, সালেহা বেগম আর জিসানকে দেখে অবাক হয়ে যায়, কারণ জিসান কাউকে কিছু না বলে যে দেশে ফিরেছে। জিসান বাবা, তুই হঠাৎ কোনো খবর না দিয়েই চলে এলি যে? মা এসব কি? এত গিফট কেন এখানে? আসলে ভাইয়া ঈশা আপুর। জিসা, তুই চুপ করবি? কি হয়েছে মা ঈশার? কিছু হয়নি ঈশার, তুই গিয়ে ফ্রেশ হ। অনেকটা জায়গা জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে খেতে আয়। মা কি হয়েছে প্লিজ বলো। তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। প্লিজ মা বলো, কি লুকাচ্ছ আমার কাছ থেকে? জিসান, আসলে বাবা হয়েছে কি ঈশার। বলো। সালেহা বেগম যা বলে জিসানের কাছে তা শুনে জিসানের মাথায় আকাশ ভেঙে পড়ে। জিসান কি করবে কিছুই বুঝতে পারছে না। ও সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে দেশে ফিরে। এখন জিসান দেশে ফিরে নিজেই যে সারপ্রাইজ হয়ে গেল। জিসান ঈশার বিয়ের কথা শোনা মাত্রই যেন জিসানের মাথায় আকাশ ভেঙে পড়ে। মা তুমি কি বলছো এসব? হ্যাঁ, জিসার আজকে গায়ে হলুদ আর আগামীকাল বিয়ে। না মা, ঈশার বিয়ে হতে পারে না। মা ও আমাকে এভাবে ঠকাতে পারে না। জিসান, তুমি এমনভাবে হাইপার হয়েও না। এটা ঈশার বাবা মার সিদ্ধান্ত। ওরা ওদের মেয়েকে কার কাছে বিয়ে দিবে। আর তুমি যদি আগে বলতে তাহলে কিছু করা যেত, কিন্তু এখন যে সব কিছু হাতের বাইরে চলে গেছে। কালকেই যে মেয়েটার বিয়ে। জিসান, তুই একটু শান্ত হ বাবা। আর তোর বাবা যা বলেছে ঠিকই বলেছে। জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে। ঈশা হয়তো তোর ভাগ্যে নেই জিসান। না মা, ঈশা আমার কপালে আছে, এটা তোমরা জেনে রাখো। আর তুমি আমাকে আজকে জানাচ্ছ যে ঈশার বিয়ে? আগে বলোনি কেন ঈশার বিয়ে ঠিক হয়ে গেছে? জিসান বাবা, আমি জানি তুই ঈশাকে যে ভালোবাসিস, কিন্তু আমি তোকে জানাতে চাইনি যে ঈশার বিয়ে ঠিক হয়ে গেছে। তার মানে আমি যদি আজকে না আসতাম তাহলে জানতে পারতাম না যে ঈশার বিয়ে ঠিক হয়ে গেছে? জিসান বাবা, তুই আমাকে ভুল বুঝিস না। আমি চাইনি তুই ঈশার বিয়ের কথাটা জানতে পেরে কষ্ট পাস। এই কথাটা জেনে যতটা কষ্ট আমি পেয়েছি মা, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি ঈশার বিয়ে হয়ে যাচ্ছে, তাও আমার সামনে, আবার অন্য কারোর সাথে। না মা, এই বিয়ে কিছুতে হতে পারে না। ঈশা শুধু আমার, শুধু আমার। এই বিয়ে ভাঙার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব, কিন্তু তার আগে আমাকে ঈশার সাথে কথা বলতে হবে। জিসান দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে যায়। না জানি এখন ছেলেটা কি করবে। ও যে খুব জেদি, যেটা ওর চাই সেটা যে ওর হতেই হবে। জিসানকে এখন একা থাকতে দাও। জিসান ঈশাকে ফোন করে। ঈশার মাত্র গায়ে হলুদ শেষ হয়েছে। ঈশা ফোনে তাকিয়ে দেখে জিসান কল করেছে। জিসান নামটা দেখে যে ঈশার প্রাণ যায় অবস্থা। ভাইয়া এখন ফোন করছে কেন? ঈশা ফোনটা রিসিভ করে। হ্যালো, শুনলাম তো নাকি বিয়ে কালকে। তা তোর হবু স্বামী কি করে, দেখতে কেমন? ঈশা কোনো কথা বলছে না, চুপ করে জিসানের কথা শুনছে। ঈশাও যে এই বিয়েতে মত নেই। কেন জানি এই বিয়েতে ঈশা একদম খুশি নয়, কিন্তু বাবার দিকে তাকিয়ে ঈশা এই বিয়েতে রাজি হয়েছে। কি হলো, কথা বলছিস না কেন?
হুম। তা তোর কি এই বিয়েতে মত আছে? হ্যাঁ, মত আছে। কিন্তু আমার তো মনে হচ্ছে তোর এই বিয়েতে মত নেই। কে বলেছে নেই? আমার এই বিয়েতে মত আছে। তাই? হুম। যদি বিয়েটা ভেঙে যায় তাহলে তুই কি খুশি হবি? মানে? মানেটা খুব সোজা, তোর এই বিয়ে হবে না আমি বেঁচে থাকতে। কি বলছো কি তুমি এইসব? যা বলছিস সেটাই হবে। তুই শুধুমাত্র জন্মেছিস আমার জন্য, তোকে আমি অন্য কারোর হতে কোনো দিনও দেব না। তুই শুধু আমার, বুঝলি তুই? মানে? তোকে এখন মানেটা বোঝাতে পারবো না, সময় হোক নিজেই বুঝে যাবি। প্লিজ ভাইয়া, তুমি এমনটা করো না। এই বিয়েটা ভেঙে গেলে সর্বনাশ হয়ে যাবে। বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না। তোর এসব চিন্তা করতে হবে না, তুই শুধু সুন্দর করে বউ সেজে থাকিস। না ভাইয়া, তুমি এমনটা করো না প্লিজ। ভাইয়া কি বললো এসব? সত্যি কি এই বিয়েটা ভেঙে দিবে? আর এইসব কি বললো ভাইয়া? কিছু বুঝতে পারছি না, কিছুই না। জিসানের সাথে সাথে সাইদকে ফোন করে। সাইদ জিসানের খুব কাছের বন্ধু। হ্যালো সাইদ। হ্যাঁ জিসান, বল। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমাকে? ঈশার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছিস কি তুই এসব? তুই তো ঈশাকে... তোর সাহায্য লাগবে আমার। হ্যাঁ, তুই শুধু বল কি করতে হবে। ঈশার হবু বরের সব ইনফরমেশন আমার চাই এই মুহূর্তে। ঠিক আছে, তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি লোক পাঠাচ্ছি, সব খবর তুই পেয়ে যাবি। সালেহা বেগম জিসানের ঘরে আসে। জিসান, মা তুমি ভেতরে এসো। জিসান তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। জিসান, তুই কি কিছু করার প্ল্যান করছিস? হঠাৎ এই প্রশ্ন? তুই আমার ছেলে জিসান, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর আমি বুঝবো না আমার ছেলে কি করতে পারে? জিসান বাবা, এমন কিছু করিস না যাতে করে সবার সম্মান নষ্ট হয়। মা তুমি কোনো চিন্তা করো না, আমি এমন কিছু করব না যাতে আমাদের সবার সম্মান নষ্ট হয়। আর হ্যাঁ মা, তুমি আর জিসা ঈশার বিয়েতে চলে যাও। জিসানের ফোনে একটা মেসেজ আসতেই জিসান ঘর থেকে বের হয়ে চলে যায়। কি করতে চাইছে ছেলেটা? তবে আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। সারাদিন সারা রাত কেটে যায়। জিসান আর ঈশাকে একটা কলও করেনি। ঈশার তো টেনশনে চোখ মুখ শুকিয়ে গেছে। জিসা আর সালেহা বেগম বিকেলে চলে যায় বিয়ে বাড়িতে। আজকে ঈশার বিয়ে, চারিদিকে মানুষ গম গম করছে। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। ঈশা একটা লাল বেনারসি পরেছে, চুলগুলো খোপা করেছে, খোপাতে বেলি ফুলের মালা, মুখে হালকা মেকআপ, চোখে ঘন গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, মাথায় টিকলি পড়েছে, গলাতে গহনা। আজকে ঈশাকে দেখতে যেন ভীষণ সুন্দর লাগছে। ঈশার সৌন্দর্য যেন আজকে আরো বেশি করে ফুটে উঠেছে। জিসান আজকে ঈশাকে দেখলে নির্ঘাত পাগল হয়ে যাবে। সাত শেষ? উফ ঈশা, তোকে আজ যা লাগছে না, তোর বর তোকে দেখে হা করে তাকিয়ে থাকবে। সাথী, সব ঠিক আছে তো বাইরে? হ্যাঁ রে, সব ঠিক আছে। আচ্ছা, জিসান ভাইয়া কি এসেছে? হঠাৎ জিসান ভাইয়ার কথা? বল না, জিসান ভাইয়া কি এসেছে? জানি না রে, তুই একটা ফোন কর ভাইয়াকে, তাহলেই তো হয়। ফোন করে জেনে নে জিসান ভাইয়া কোথায় আছে। আমি ফোন করব। হ্যাঁ কর, তুই থাক, আমি একটু আসছি। রাবিয়া বেগম আর সালেহা বেগম ঈশার ঘরে আসে। ঈশা মা। মা, খালামণি তোমরা? ও মা, আমাদের মেয়েটা দেখতে কত সুন্দর লাগছে। দেখি দেখি কালো টিকে দিয়ে দেই যাতে নজর না লাগে। আজকে আমাদের ছোট ঈশার বিয়ে হয়ে যাচ্ছে, চোখের সামনে এত বড় হয়ে গিয়েছিস, টেরই পেলাম না। সুখে সংসার করিস মা, এই দোয়া করি তোকে। ঈশা ওর মাকে আর সালেহা বেগমকে সালাম করে। কিরে, এবার তো তোর বিয়ে হয়ে যাচ্ছে, বলেছিলি তো বিয়ে করবি না। ঈশা কোনো কথা বলছে না। ঈশার মাথায় যে জিসানের কথাগুলো এখনো ঘুরপাক খাচ্ছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কোথাও হারাইনি তো। বুঝেছি।
এই সময় এমন একটু হয়। আচ্ছা তুই থাক, আমি আসছি, বর আসার সময় হয়ে গেছে। জিসান ঈশাকে ফোন করে। ঈশা তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে। রেডি থাকিস, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? হ্যালো হ্যালো, কেটে দিল ফোনটা। কি করবে ভাইয়া? কিছুই বুঝতে পারছি না। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, বরযাত্রীরা কেউ এখনো আসছে না। বিয়ে বাড়ি যেন দমদম করছে। হঠাৎ করে ঈশার বাবার কাছে একটা ফোন আসে। কি বলছেন আপনি? এই বিয়ে হবে না মানে? প্লিজ আপনারা এমনটা করবেন না, আমার মেয়েটার তো সর্বনাশ হয়ে যাবে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। ইলিয়াস ইসলাম ধপাস করে চেয়ারে বসে পড়ে। কি হয়েছে? কেন ফোন করছো? আর বরযাত্রী কোথায় আছে? এত দেরি হচ্ছে কেন আসতে? ওরা বলে দিয়েছে আমাদের মেয়েকে ওদের ছেলে বিয়ে করতে পারবে না। কি বলছো তুমি এসব? আমাদের মেয়ের কি হবে? তাহলে যে মরেই যাবে কথাটা শুনলে। ইলিয়াস, কি বলছিস কি এসব তুই? এখন কি হবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব এখন আমি? কি হচ্ছে এসব? বরযাত্রী বিয়ের দিন ফোন করে না করে দিয়েছে তাদের ছেলে বিয়ে করতে পারবে না। এতে কি জিসানের কোনো হাত আছে? কি হবে আমার মেয়েটার এবার? কি হবে? আমি একটা কথা বলবো রাবেয়া তোকে। কি বললি তুই? এখন থেকে যে আমাদের মানুষের কথা শুনতে হবে। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমার ছেলে জিসানের সাথে ঈশার বিয়ে দিতে চাই। তাহলে সবার সম্মানটা হয়তো থাকতে পারে। কিন্তু ওই দিনের ঘটনার জন্য যদি জিসান রাজি না হয় তাহলে? কোনো কিন্তু না ভাই, আপনারা আর না করতে পারবেন না প্লিজ। আর আমার ছেলে আমার কোনো কথা অমান্য করে না। সালেহা বেগম জিসানকে ফোন করে আসতে বলে। ঈশা এই বিষয়ে কোনো কিছুই জানে না। জিসান আর ঈশার বিয়ে শেষমেশ সম্পূর্ণ হয়ে যায়। জিসান ঈশার কানে কানে গিয়ে বলে, কিরে, কেমন দিলাম সারপ্রাইজটা? বলেছিলাম না তুই শুধু আমার। ঈশা জিসানের কথা শুনে অবাক হয়ে যায়। ঈশা ভাবতেও পারেনি জিসানের সাথে যে ওর বিয়ে হয়েছে। এবার ঈশার বিদায়ের সময় এসে গেছে। জিসা আর সালেহা বেগম আগেই চলে গেছে বাড়িতে নতুন বউকে বরণ করে ঘরে তোলার জন্য। জিসান, আমার মেয়েটাকে তুমি একটু দেখে রেখো বাবা। তুমি তো জানোই এই বিয়েটা কিভাবে হয়েছে। হয়তো ঈশা এই বিয়েটা আমাদের সবার মুখের দিকে তাকিয়েই মেনে নিয়েছে। আর যে ছেলেটা ওকে বিয়ের কথা দিয়ে বিয়ে করলো না, তার জন্য হয়তো আমার মেয়েটা মনে মনে কষ্ট পেয়েছে। তাই তুমি ওর একটু খেয়াল রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, ও আমার স্ত্রী। আজ থেকে ওর সব দায়িত্ব আমার। আর আমি ওর খেয়াল না রাখলে কে রাখবে বলুন? জিসান, তোর উপর ভরসা করে আমার মেয়েটা তোর হাতে তুলে দিয়েছি। ওর খেয়াল রাখিস বাবা। আর নীলার বিয়ের সময় যা হয়েছে সেটা ভুলে যাও। এবার আমরা আসি, মা হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। ঈশা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। ঈশা জিসানের দিকে একবারও ঘুরে পর্যন্ত তাকায়নি। কি হয়েছে তোর? কিছু হয়নি। তাহলে মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? আমার মুখ আমি যেমন খুশি তেমন করে রাখবো, তাতে তোমার কি? তা অবশ্য ঠিক, আমার তাতে কি। কিন্তু তোর মুখের এমন ডিজাইন দেখে সবাই ভাববে হয়তো আমি তোকে জোর করে বিয়ে করেছি। তখন সবাই আমাকে কি ভাববে বলতো? তুমি তো আমাকে জোর করে বিয়ে করেছো। আমি জানি তুমি আমার হবু বরকে কিছু করেছো, যার জন্য ও আমাকে বিয়ে করতে পারবে না বলে দিয়েছে। বাহ, তোর মাথায় তো দেখা যায় খুব বুদ্ধি। তাহলে এটা কেন বুঝতে পারিস না যে আমি এসব কেন করছি? মানে? জিসান ঈশার কাছে দূরে সরে গিয়ে একটা জোর নিঃশ্বাস ছাড়ে। কিছু না, তুই বুঝবি না। কিছুক্ষণ পরে গাড়ি গিয়ে থামে চৌধুরী বাড়িতে। ঈশা গাড়ি থেকে বের হয়ে দেখে বাড়িতে চারদিকে সুন্দর করে সাজানো, চারিদিকে ফুল লাইটে জলমল করছে। একেবারে রাজমহলের মতো করে সাজানো হয়েছে বাড়িটা। এতটুকু সময়ের মাঝে জিসান এসে ঈশার পাশে দাঁড়ায়। জিসান ঈশার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ঈশা জিসানকে একটা ভেঙচি কাটে। বাবারে, এত রাগ! না জানি রাগের আগুনে কবে আমাকে পুড়িয়ে ফেলে। সালেহা বেগম বরণ ডালা এনে ঈশাকে বরণ করে। কি, এই চালের বস্তাকে আমি করে তুলবো? প্লিজ মা, আমি পারবো না, ও বরং হেঁটে যাক।
জিসান এইসব কথা ইচ্ছে করেই বলে ঈশাকে খেপানোর জন্য। কি? আমি চালের বস্তা? ঠিক আছে, আমাকে তুলতে হবে না, আমিও তোর কোলে ওঠার জন্য বসে নেই, বুঝলি? জেসান, এমনটা করিস না। এটা একটা নিয়ম, আমাদের বংশের নতুন বউকে কোলে করে ঘরে আনতে হয়। ওকে কোলে তুলে ঘরে নিয়ে আয়। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? এত গয়না পরে মেয়েটা। কিন্তু মা। ঠিক আছে ঠিক আছে, আমার নিজের পা আছে, আমি নিজে হেঁটে ভিতরে যেতে পারবো, তার জন্য আমাকে শুটকি মাছের কোলে উঠতে হবে না। কি? আমি শুটকি মাছ? ঈশা যাওয়ার জন্য পা বাড়াতেই জিসান ঈশাকে কোলে তুলে নেয়। ঈশা জিসানের দিকে বড় বড় চোখ করে তাকায়। জিসান ঈশাকে ডোন্ট কেয়ার করে ঈশাকে কোলে করে নিয়ে সোফাতে বসিয়ে বলে, উফ, আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে এই চালের বস্তাকে কোলে তোলার জন্য। বাবারে বাবা, কি খাস তুই? একটু কম খেতে পারিস না? ঈশা জিসানের দিকে ছোট ছোট চোখ করে তাকায়। উফ জেসান, তুই কি শুরু করলি বলতো? আমার ঈশা এতটাও ভারী নয় যে তোর কোমর ভেঙে যাবে। আমি তোর ইচ্ছে করে কোলে উঠতে চাইনি, নিজেই তো তুলেছো। আর কে বলেছে ওনাকে কোলে তোলার জন্য এই চাউলের বস্তাকে? আর আমি আমার বাপের খাই, তাতে তোমার কি? আজকে থেকে তো তুই আমারই খাবি। আচ্ছা আচ্ছা, এবার শান্ত হ। সবাই কি ভাববে বলতো? নতুন বউয়ের সাথে জামাই ঝগড়া করছে। জেসান, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আর ঈশা আজকে জিসার সাথে থাকবে। কেন মা? ঈশা আজকে আমার সাথে থাকবে না কেন? জিসান, এত কথা বলিস না, যা বলছি তাই কর। ঠিক আছে। বেচারা জিসান ভেবেছিল আজকে ঈশা ওর সাথে থাকবে, কিন্তু হলো না। অন্যদিকে ইরা ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করছে। না, এটা হতে পারে না। জিসান শুধু আমার, ওর সাথে আর অন্য কারো বিয়ে হতে পারে না। ও শুধুই আমার। ইরা মা, তুই শান্ত হ। এমন করলে তুই অসুস্থ হয়ে যাবি। না বাবা, আমি শান্ত হতে পারবো না। আমি জিসানের কাছে যাব। ইরা মামনি, তুই শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। আর দেশে কি কোনো ছেলে নেই নাকি যে জিসানকেই তোর চাই? চুপ করো, একদম চুপ করো। আমি যখন বলেছি জিসানকে আমার চাই, তাহলে ওকে আমার চাই। কিন্তু ইরা, জিসানের সাথে তো ঈশার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেল কি করে? তুমি বিয়েটা আটকাতে পারলে না কেন? তুমি তো ছিলে ওখানে। ইরা, আসলে ওখানে এরকম পরিস্থিতি ছিল না যে আমি বিয়ে আটকাবো। সবাই ভেঙে পড়েছিল ঈশার বরযাত্রী না আসার কারণে। আর আমি যতটুকু জানি, জিসান ঈশাকে ভালোবাসে, তার জন্য জিসান ঈশাকে বিয়ে করেছে। না, এটা কিছুতেই হতে পারে না। জিসান আমাকে ভালোবাসবে, শুধুমাত্র আমাকে, বুঝেছো তুমি? ইরা, তুই শান্ত হ প্লিজ। না, আমি জিসানের কাছে যাব এখনই, আর ওই ঈশাকে আমি খুন করে ফেলবো। ইরা খুব পাগলামো করছিল, যার জন্য হাশেম আহমেদ বাধ্য হয়ে ইরাকে চর মারে। চুপ, একদম চুপ। তোমাকে আমরা সবাই শান্ত হতে বলেছি, তো শান্ত হচ্ছে না কেন? চাচু, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। জিসানের বিয়ে হয়ে গেছে, এরা বিয়ে হয়ে গেছে। আর নীলা কি বলছে শুনতে পাওনি তুমি? জিসান ঈশাকে ভালোবাসে, বুঝলে তুমি? আর জিসানের থেকে তুমি শতগুণে ভালো ছেলে পাবে। আমি আজকের পর থেকে যেন জিসান নামটা তোমার মুখে না শুনি, বুঝতে পেরেছো তুমি? আর তোমার ভালোবাসাটা কোনো ভালোবাসা না, এটা জাস্ট যেটা তুমি জিসানের রূপ থেকে বলেছো, বুঝতে পেরেছো তুমি? হাশেম আহমেদ ঘর থেকে চলে যায়। নাসিম আহমেদ ইরাকে জড়িয়ে ধরে, ইরামা, তুই জিসানকে ভুলে যা, ও তোর যোগ্য নয়। আমরা তোর খুব ভালো ঘরের বিয়ে দেব, যে তোকে খুব ভালোবাসবে, খুব। আমার জিসানকেই চাই। ওই ঈশাকে আমার রাস্তা থেকে সরাতে হবে। যদি ঈশা জিসানের জীবন থেকে চলে যায়, তাহলে জিসানকে আমার পেতে খুব সহজ হবে। খুব। আমি বুঝতে পেরে গেছি। চাচু, তোমরা কেউ আমাকে সাহায্য করবে না, ঠিক আছে? যা করার আমি করব। নিজের জিনিস নিজের করে পেতে এই ইরা আহমেদ যা খুশি তাই করতে পারে। রাতে জিসান বেলকনিতে বসে আছে আর ভাবছে ঈশাকে নিজের করে নেওয়ার জন্য কম কাঠখড় কয়লা পড়াতে হলো না আজকে। সরি মিস্টার চৌধুরী, আমি ঈশাকেই বিয়ে করব। তার জন্য আপনি কি করবেন করে নেন, কিন্তু আমি ঈশাকেই বিয়ে করব। ভালোভাবে বলছি হচ্ছে না, তাই না? যখন খারাপ কিছু করব তখন ঠিক আমার কথা শুনতে বাধ্য হবেন। মানে?
মানেটা খুব সোজা। আপনি হয়তো আমাকে ঠিক ভালোভাবে চিনেন না। আমি কে? আপনার তো একটা কোম্পানি আছে, তাই না? হে, কেন? যদি এটা আমি বন্ধ করে দিই তাহলে কেমন হবে বলুন তো? আপনি আমার কোম্পানি বন্ধ করবেন? হাস্যকর বিষয়। জানেন আমি কে? এই যে আপনি বসে আছেন না, ইচ্ছে করলে আমি আপনাকে এই মুহূর্তে নিঃস্ব করে দিতে পারি। তাই নাকি? ঠিক আছে, দেখি কে কাকে নিঃস্ব করে। রাতটা সময় দিলাম আপনাকে ভাবার জন্য। যদি এই বিয়ে আপনি করতে চান তাহলে আপনাকে পথে বসতে হবে। বিয়ে তো আমি করবই, সে আপনি যা খুশি করেন গিয়ে। ওকে, অল দ্য বেস্ট। আর কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আমি সব কিছু ঠিক করে দেব। বিয়ের দিন আবির সেজে গুজে বাড়ি থেকে বের হতে যাবে, সাথে সাথে একটা কল আসে আবিরের ফোনে। হ্যালো, কে বলছেন? মিস্টার আবির খান বলেছেন। হ্যাঁ, বলছি। আপনার কোম্পানির আজ থেকে বন্ধ দেওয়া হয়েছে স্যার, আর জরিমানা স্বরূপ 5 কোটি টাকা দিতে হবে। 5 কোটি টাকার 15 দিনের মধ্যে দিলেই আপনার কোম্পানি খুলে দেওয়া হবে। 5 কোটি টাকা না দিতে পারলে আপনার বাড়ি 5 কোটি টাকার পরিবর্তে নেওয়া হবে। কি বলছেন কি এসব আপনি? হ্যালো হ্যালো স্যার। কি হয়েছে? বাবা, আমাদের কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আর 5 কোটি টাকা দিলে কোম্পানি খুলে দেওয়া হবে। আর যদি 5 কোটি টাকা 15 দিনের মধ্যে আমরা যদি না দিই তাহলে আমাদের বাড়িটা নিয়ে নেওয়া হবে। তখন আমাদের সবাইকে পথে বসতে হবে। কি বলছিস তুই? আর এসব কি করে হলো? আমি বুঝতে পেরেছি কে করেছে এসব। কে করেছে এসব? জিশান চৌধুরী। জিশান চৌধুরী? বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। কি বলছিস তুই আবির? হ্যাঁ বাবা, এই বিয়ে যদি আমি না করি তাহলে আমাদের কোনো কিছু হারাতে হবে না, আর যদি আমি বিয়ে করি তাহলে আমাদের সব কিছু হারাতে হবে। বাবা, এখন তুমিই বলো, এই বিয়ে করে কি আমি নিঃস্ব হতে পারবো? বিয়ে করা বা না করা, এর মাঝে আমাদের কোম্পানি বন্ধ হওয়ার সম্পর্ক কি? বাবা, আমি আবির কিছু বলতে যাবে, সাথে সাথে ওর ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে। কেমন লাগলো সারপ্রাইজটা? প্লিজ মিস্টার চৌধুরী, আপনি এমনটা করবেন না। আমি এই বিয়েটা করব না। প্রথমে তো ভালো করে বোঝালাম, কিন্তু বুঝলেন না। এখন তো ঠিকই বুঝলেন। আসলে বাঙালিরা এমনই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতেই হয়। প্লিজ এমনটা করবেন না আমার সাথে। আমি এই বিয়ে করব না। ঠিক আছে, এত করে যখন বলছেন কিছু করব না। আর একটা কথা, এই কথাটা যদি কেউ জানে তাহলে বুঝতে পারছেন আমি কি কি করতে পারি। হে হে, আমি বুঝতে পারছি, এই কথাটা কেউ জানবে না। জিসান ফোনটা কেটে দেয়। বাবা, তুমি ওই বাড়িতে ফোন করে বলে দাও আমি এই বিয়ে করতে পারবো না। আর কারণ জানতে চাইলে কিছু বলবে না, আর এই ঘটনা যাতে কেউ না জানতে পারে। ঠিক আছে। আবির গলায় মালা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে বাড়িতে ঢুকে পড়ে। আজ জিসান আর ঈশার বউ ভাত। সকাল থেকে সব মেহমানরা আসা শুরু করেছে। ঈশা একটা মেরুন কালারের শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে রেখেছে, কানের এক সাইডে চুল লাল গোলাপ গুজে রেখেছে, মুখে হালকা মেকআপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। ঈশা দেখে যেন মনে হচ্ছে আসমান থেকে কোনো পরী নেমে এসেছে। সবার ঈশার রূপের প্রশংসা করছে, কিন্তু একজোড়া চোখ বারবার ঈশার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আমাদের হিরোকে কিন্তু কম সুন্দর লাগছে না। সাদা শার্ট, কালো কোট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চুলগুলো খাড়া করে রেখেছে। ছোট ছোট চুলগুলো বাতাসের কারণে কপালে এসে পড়ছে। সব মেয়েরা জিসানকে দেখে হিংসায় মরছিল। একজন ঈশার কাছে গিয়ে হাত বাড়িয়ে বলে, হাই, আমি আশিক। তো আমি কি করব? না না না, আপনাকে কিছু করতে হবে না। আসলে আপনি দেখতে অনেক কিউট। ধন্যবাদ। শুধু ধন্যবাদ মানে? কিছু না। আচ্ছা, আর একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনার ফিঙ্গারটা কিন্তু দেখতে জোস। কি? সরি সরি, প্লিজ মাইন্ড করবেন না। আপনি আসলে আমার মনে যা আসে তাই আমি বলে দিই, কোনো কথা চেপে রাখতে পারি না আমি। রাবিশ। ঈশা আশিকের সামনে থেকে চলে যায়। রাবিশ? কোথায় ছিলে তুমি এতদিন? কোথায়? আর দেখা যখন দিলে তখন জিসানের বউ
হয়ে দেখা দিলে কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। তোমাকে তো আমার চাই মিসেস ঈশা চৌধুরী। এই আশিক খানের নজর যার উপরে পড়ে থাকে সে একবার হলেও কাছে নিয়ে আসে, কিন্তু তোমাকে আমার সারা জীবনে চাই। তোমাকে দেখে যে আমার চোখ দুটো আটকেছে, যখন আটকেছে তখন জানতাম তুমি কি, কিন্তু যখন জানতে পারলাম তুমি জিসানের বউ, তখন তো তোমাকে পেতে আমার অনেক কাঠ কয়লা পোড়াতে, কারণ জিসানের জন্য কাজটা একটু মুশকিল হয়ে যাবে। তাই আমাকে একটু সাবধানে করতে হবে, যার কারণ সবাই তো আর আমার আসলে রূপটা জানে না। আশিক খান বড় লোকের একমাত্র ছেলে। একবার যে মেয়ের উপর নজর পড়ে তাকে আশিক নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিজের কাজ করে, কিন্তু এখন ঈশার উপর ওর নজর পড়েছে। জিসান কি ঈশার পাশে দাঁড়ায়। ঈশা জিসানের দিকে রাগে চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। জিসান ঈশার এমন চাউনি দেখে এক ঢোক গিলে। তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে। আমি জানি। ও, তো আমাকে কেমন লাগছে? একটা বানরের মতো লাগছে। ঈশার এই কথা বলে জিসানের কাছ থেকে চলে যায়। কি আমাকে বান্দরের মতো লাগছে? জিসান ঈশার কাছে যেতে চাইলে কয়েকজন জিসানকে বাধা দেয়। কিরে, কোথায় যাচ্ছিস? আরে বুঝিস না, ও এখন কই যাচ্ছে? এখন তো ও আমাকে ভুলেই গেছে, এখন তো শুধু ওর দু চোখ বউকে খুঁজছে। উফ, তোরা থামবি? তুই তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি, কিন্তু আমাদের এবার কি হবে? তোরা বিয়ে কর, না করেছে কে? কি করে বলবো বল? যাকে পছন্দ হয় তাকে অন্য কেউ নিজের করে নিয়ে চলে যায়। চিন্তা করিস না ভাই, আমাদেরও হবে একদিন। আচ্ছা তোরা থাক, আমি আসছি। আচ্ছা সাইদ, কই দেখতে পাচ্ছিস না তো ওকে? ও হয়তো আছে কোথাও, আমাদের মতো তো আর ও সিঙ্গেল না। ঠিক বলছিস। এদিকে সাইদ জিসাকে জড়িয়ে ধরে আছে শক্ত করে। উফ সাইদ ভাইয়া, এবার ছাড়ো, কেউ এসে যাবে। আসবে না কেউ, এভাবে কিছুক্ষণ থাক না আমার বুকে। আগে আমাদের বিয়ে হোক, তারপর সারাদিন তোমার বুকেই সারাদিন থাকবো। এবার ছাড়ো আমাকে। বুদ্ধিমান আপনি। আচ্ছা একটা কথা বলবো? বলেন। আমরা কি বন্ধু হতে পারি? হতেই পারি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আমার বন্ধু হতে চান। মানে হলো কি, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমার বন্ধু হতে চান না। না না, আমি আপনার বন্ধু হতেই চাই। ঠিক তো? হ্যাঁ ঠিক। ঠিক আছে, হলাম আপনার বন্ধু। তো আপনি কি করেন? জিসানের মতো আমিও একজন বিজনেসম্যান, কিন্তু ও হচ্ছে নামকরা বিজনেসম্যান। আমি তেমন নামকরা বিজনেসম্যান নই। জিসান আপনার কি হয়? ও আমার জানে জিগারের দোস্ত, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। ও। ঈশা ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে। জিসান ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, কিরে, তোর স্বামী যে ঘরে এসেছে সেদিকে তোর কোনো খেয়াল নেই? সালাম করে সে আমাকে। পারবো না আমি তোমাকে সালাম করতে। কেন পারবি না? আমি তো স্বামী, আর জানিস না বাসর রাতে স্বামীকে সালাম করতে হয়। ঠিক আছে, আমি সালাম করব, তবে আমাকে সালাম করতে হবে তোমায়। কি আমি তোকে সালাম করব? কেন, তুই ছোট নাকি আমি ছোট যে আমি তোকে সালাম করব? আর আমি তোকে সালাম করব কেন? আমি তো তোকে আদর করব। জিসান ঈশার দিকে এগিয়ে যাচ্ছে আর ঈশা পিছিয়ে যাচ্ছে। ঈশার হার্টবিট বেড়ে গেছে জিসানের কাছে এগোনো দেখে। তুমি আমার কাছে এগোচ্ছ কেন? জিসান ঈশাকে হুট করে কোলে তুলে নেয়। আরে আমাকে কোলে তুললে কেন? জিসান ঈশাকে এনে খাটে বসিয়ে নিজেও খাটে বসে ঈশার কানের কাছে গিয়ে বলে, চুপ করে এখানে বস, আমি আসছি। জিসান আলমারি খুলে একটা বক্স নিয়ে ঈশার কাছে এসে বসে। চোখ বন্ধ। কেন? করতে বলছি কর না। ঈশার নিজের চোখ দুটো বন্ধ করে জিসান ঈশার পায়ে কিছু একটা পরিয়ে দেয়। ঈশা বুঝতে পারে পায়ে জিসান নূপুর পরাচ্ছে। জিসান ঈশার পায়ে নূপুর পরিয়ে ঈশা অবস্থা ভালো না হসপিটালে নিয়ে আসার সাথে সাথে ডাক্তার ঈশাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়।
জিসান হাসপাতালের করিডোরে বসে আছে চিন্তিত ভাব নিয়ে। জিসানের সাথে সবাই হাসপাতালে বসে আছে। জিসান যদি জানতো বেবি নিলে ওর এত টেনশন হবে তাহলে কোনো দিনও বেবি নিত না। যেমন আজকে জিসানের খুশির দিন, তেমন আজকে জিসানের অনেক কষ্ট হচ্ছে। ওর মনে হচ্ছে ওর কাছে কিছু হারিয়ে যাচ্ছে। জিসান এগুলো ভাবছিল, তখনই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বাহিরে আসেন আর সাথে সাথে জিসান ডাক্তারের কাছে যায়। রোগীর অবস্থা ভালো না, আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। এখন আপনার ডিসিশন নিন, বাচ্চাকে বাঁচাবেন নাকি মাকে বাঁচাবেন, তাড়াতাড়ি ডিসিশন নিন। ডাক্তার এক কথা শুনে জিসানের পায়ের তলা থেকে মাটি সরে যায়। জিসান ডাক্তারকে বলল, না ডাক্তার, এটা হতে পারে না, প্লিজ কিছু একটা করুন। সরি, আমাদের কিছুই করার নেই, প্লিজ আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। জিসান সহ তার পরিবারের সবাই কান্নাকাটি করতে থাকে। কেউ কিছু বলছে না, সবাই জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান ডাক্তারকে বলে, প্লিজ ডাক্তার, যে করে হোক আপনি দুজনকে বাঁচান। আচ্ছা, আমরা চেষ্টা করে দেখছি, কিন্তু বাঁচা মরা আল্লাহর উপর। এখন আপনারা আল্লাহর নিকট দোয়া করেন। এক কথায় বলে ডাক্তার আবার অপারেশন থিয়েটারে চলে গেল। এইদিকে জিসান ভেঙে পড়ল। জিসান কান্না করতে লাগলো। ভাইয়া প্লিজ কান্না করিস না, আল্লাহ নিশ্চয়ই ওদের দুজনকে সুস্থ করে দিবে। কি করব বল, আমার যে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার সব থেকে কাছে কিছু হারিয়ে যাচ্ছে। এ কথা শুনে সবাই বেশি কান্না করতে লাগলো। জিসান অপারেশনের থিয়েটারের সামনে বসে রইল। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার অপারেশন রুম থেকে বের হলো। ডক্টরের বের হওয়া দেখে জিসান ছুটে ডাক্তারের কাছে গেল। ডাক্তার, ডাক্তার, আমার ইস্যু ঠিক আছে তো? প্লিজ ডাক্তার বলুন, আমার ইস্যুর কিছু হয় নাই তাই না? প্লিজ বলুন ডাক্তার। সরি, আমরা কিছুই করতে পারলাম না। আমরা মাকে বাঁচাতে পারবো না, শুধু বাচ্চাকে বাঁচাতে পারবো। জানি না বাচ্চার মা আর কতক্ষণ বাঁচবে, আপনারা চাইলে দেখা করতে পারেন। এরপর একজন আসে। জিসান তার মেয়েকে কোলে নেয়, একটা ফুটফুটে বাচ্চাকে দিল। জিসান বাচ্চাটাকে দেখছে, একদম ওর ইস্যুর মতো হয়েছে। জিসান ওর বাচ্চাটাকে নিয়ে ঈশার কাছে গেল। জিসানকে দেখে ঈশা কান্না করতে থাকলো। জিসানও কান্না ধরে রাখতে পারলো না। এই পাগলি, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, প্লিজ আমাকে ছেড়ে যাস না। কি করব বলো, আমার যে কিছু করার নাই, সব কিছু আল্লাহর হাতে। দেখি আমাদের বেবিটা কই, ওকে এক নজর দেখতে দাও। তারপর জিসান ঈশার কোলে তাদের বেবিকে দেয়। ঈশা বেবিটাকে দেখে আরো জোরে জোরে কান্না করতে থাকে। মেয়েটা দেখতে একদম আমার মতো হয়েছে, তাই না? হ্যাঁ, একদম তোর মতো হয়েছে। চেয়েছিলাম আমাদের ছোট্ট একটা সংসার হবে, সেখানে আমি, তুমি আর আমাদের ছোট্ট মেয়েটি থাকবে, কিন্তু তার হলো না। কেন এমন হলো? কত স্বপ্ন দেখেছিলাম, সেগুলো পূরণ করতে পারলাম না। অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে, অনেক কষ্ট হচ্ছে। তোমাকে যে ভালোবাসি, অনেক ভালোবাসি। এ পাগলি, আমার যে অনেক কষ্ট হচ্ছে। আমি যে তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি যে তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কি করব বলো, এটাই আমার নিয়তি। আচ্ছা, আমি মারা গেলে আমাকে আগের মতো ভালোবাসবে তো? ওই পাগলি, প্লিজ এ কথা বলিস না। আর হ্যাঁ, আমি তোকে আগে যেরকম ভালোবাসতাম এখনো সেরকম ভালোবাসবো। শেষবারের মতো আমার একটা কথা রাখবে? হ্যাঁ বল, আমি তোর সব কথাই রাখবো। আমি মারা যাওয়ার পর তুমি প্লিজ আর কোনো বিয়ে করবে না। আমাদের সন্তানকে তুমি দেখে রাখবে, ও যেন কখনো কোনো কষ্ট না পায়, আর ওর মায়ের অপূর্ণতার যেন অনুভব না করে। তাহলে আমি শান্তিতেও থাকতে পারবো না। প্লিজ আমার এই কথাটা রাখো। হে পাগলি, তুই কোনো চিন্তা করিস না। আমি আমাদের সন্তানকে অনেক খুশিতে রাখবো, ও কখনো কষ্ট পাবে না। আর আমি তোর স্থান অন্য কাউকে দিতে পারবো না। এইবার আমার আর কোনো চিন্তা নেই, এইবার আমি শান্তিতে মরতে পারবো। ভালো থেকো। আমাদের বাচ্চাটাকে নিয়ে ওকে দেখে ভাববে আমি তোমার পাশেই সবসময় আছি, কোনো সময় আমার শূন্যতা অনুভব করবে না। আর হ্যাঁ,
তুমি কান্না করো না, আমি যে তোমার কান্না সহ্য করতে পারবো না। শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরবে প্লিজ, তোমার বুকে মাথা রেখে আমি মরতে চাই। জিসান ঈশার কথা শুনে ও ঈশিকে আরো সন্তানকে জড়িয়ে ধরে। ভালো থেকো প্রিয়, অনেক ভালোবাসি তোমায়। তারপর ঈশা জোরে জোরে শ্বাস নিতে থাকে। শ্বাস নিতে নিতে হঠাৎ করে ঈশান নিস্তেজ হয়ে পড়ে জিসানের বুকের মাঝে। জিসান বুঝতে পারে ঈশা নেই। ও জোরে জোরে কাঁদতে থাকে। নাচ গিয়ে ওদের বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে ঈশা আর বেঁচে নেই। এ কথা শুনে ঈশার মা, বাবা এবং সকলে অনেক কান্না করতে থাকে। তারপর ঈশার লাশটা দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে অনেক লোকের ভিড়। চান ঈশাকে যেখানে রাখা হয়েছে সেখানে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ও যে মানতে পারছে না যে ওর ঈশা আর ওর কাছে নাই। ঈশাকে মাটি দেওয়ার জন্য কবরে নিয়ে যাওয়া হয়। কবরে গিয়ে ঈশাকে মাটি দিয়ে সবাই বাড়িতে চলে আসে। জিসান কবরে বসে ঈশার দেওয়ার কথাগুলো ভাবতে থাকে, আরও নিজেকে শক্ত করে, কারণ ওর মেয়েকে কোনো রকম কষ্ট পেতে দেবে না। তারপর জিসান ওর বাড়িতে চলে আসে। ঈশার ছবি হাতে নিয়ে বসে থাকে। বাড়ি একদম নিস্তব্ধ, সবার মুখে শুধু কান্না, কারণ কেউ এখনো মানতে পারে না। এভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। জিসা এখনো ঈশার কথা মনে করে প্রতি রাতে সবার আড়ালে কাঁদতে থাকে। আর সে প্রতি শুক্রবারে তার মেয়েকে নিয়ে ঈশার কবরের কাছে যায়। আজ শুক্রবার, তাই জিসানের মেয়ে মানে জান্নাত এসে জিসানকে ডাকতে থাকে। বাবাই বাবাই, দেরি হয়ে যাচ্ছে তো, মায়ের কাছে যাবে না? তাড়াতাড়ি চলো। হ্যাঁ আম্মু চলো। তারপর জিসান জান্নাতকে নিয়ে ঈশার কবরের কাছে যায়। আম্মু, ও আম্মু দেখো, আমি এসেছি। তুমি রাগ করেছো? সরি আম্মু, আসতে দেরি হয়ে গেছে। আর কখনো দেরি হবে না, সব বাবার দোষ। বাবাই দেরি করে জানো। জিসান জান্নাতের কথা শুনে কান্না করতে থাকে। এইটুকু মেয়ে কি বুদ্ধি, আর মনে মনে বলতে থাকে, ঈশা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে তোমার মতো করেই মানুষ করব। কখনো তোমার শূন্যতা অনুভব করবে না। সে সব সময় তোমাকে তার পাশে পাবে। এভাবেই জিসান আর ঈশার ভালোবাসা চলতে থাকে। কিছু কিছু ভালোবাসা আছে, ভালোবাসার মানুষটিকে দূরে থাকলেও তাকে সব সময় অনুভব করা যায়। তেমনি জিসান আর ঈশার ভালোবাসা সারা জীবন একই রকম থাকবে। বন্ধুরা, এতদিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটিতে সুখ, দুঃখ সব কিছুই নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। গল্পটাতে সুখ, দুঃখ, ভালোবাসা সবকিছু আনার চেষ্টা করেছি। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ছন্দে, নতুন কোনো ভালোবাসায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এভাবে কি শেষ হয়ে যাবে জিসান আর ঈশার ভালোবাসা, নাকি আবার পুনর্জন্ম পাবে জিসান আর ঈশার ভালোবাসা? যদি জানতে চান তাহলে সিজন 2 জন্য অপেক্ষা করুন। আপনাদের যদি 100 কমেন্ট পাই তাহলে সিজন 2 অবশ্যই পাবেন। ধন্যবাদ।